তবে আমার মনে হয় ভাবি কোনো চাপে পড়ে তোর সাথে এমনটা করেছে। রাফি বলল, আচ্ছা সে হোক, শিখা এখানে কবে থেকে থাকে? জুই বলল, যেদিন থেকে তোর সাথে ওর বিয়ে হয়েছে একদিনও বাড়িতে যায়নি। এটা ভেবে যে তুই যদি হঠাৎ করে এসে ভাবিকে দেখতে না পাস। ভাবি খুব ভালো রে, আব্বু আম্মুকে অনেক ভালোবাসে আর সেবা করে। রাফি বলল, ওর কথা বাদ দে, ওর কথা শুনলেই আমার রাগ উঠে যায়। তুই পাকিস্তান থেকে কবে এসেছিস? তুই বলল তোর জেলে যাওয়ার 1 বছর পরই। আর ভাইয়া আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এখনো কালেমা পড়ানো হয়নি, শুধু কাবিন করে রেখেছে। রাফি তো বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। হায় রে কপাল, একমাত্র বোনের বিয়েটাও তার কপালে জুটলো না। রাফি বলল, কি বলিস, আমাকে ছাড়াই তুই বিয়ে করে নিলি? যা, তোর সাথে কথা নেই। তুই বলল, ভাইয়া আমার কিছু করার নেই, আমি তো রাজি হচ্ছিলাম না তোকে ছাড়া আংটি পড়তে, কিন্তু বাবা মার জোরাজোরিতে পড়তে বাধ্য হয়েছি, কারণ তাদের কর্তব্য একটা মেয়ে বিয়ের নায়ক হলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া, কেননা আল্লাহ বিয়ের সবার জন্য ফরজ করেছেন। রাফি তখন আর কিছু বললো না, কারণ তারা ঠিকই করেছে। জুই বলল, ভাইয়া তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর জুই চলে যায়। রাফি একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। সেই কথাটি হলো, চলেন রাফির মুখ থেকে শুনে আসি। একটা কথা আমি ভেবেই পাচ্ছি না, শিখা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মিথ্যা ধর্ষণের অপবাদ বানিয়েছে। এতে তার খুশি থাকার কথা, কিন্তু ওর তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের বাড়িতে কেন এখনো পড়ে আছে? নাকি শিখা আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? না, এটা হবে না, কারণ ওর মতো মেয়ে আমাকে কোন দুঃখে ভালোবাসতে যাবে? এইসব কথা ভাবতেছে, তখনই ওর মোবাইলে একটা কল আসে। কল করেছে নীল। আর রাফি দেরি না করে কল রিসিভ করে। রাফি বলে, কিরে বেটা, এখন মনে পড়লো আমার কথা? নীল বলল, শালা তুই গেছস, তাহলে ফোনটা করার কথা তোর, বরং আমি ফোন করছি, সেটাও দোষ, আবার আমাকে ঝাড়ি দিচ্ছিস, শালা বাটপার কোথাকার। রাফি হেসে বলে, তুই আমার বন্ধু, তাই সব আমার আগে তুই খবর নিবি, পরে আমি নেবো, বুঝলি বাটপার? নীল বলল, শালা তোর সাথে কোথায় আমি কোনোদিন পারিও নাই, আর মনেও হয় না কোনোদিন পারবো, তাই আগে বল তুই ঠিকভাবে পৌঁছে গেছিস তো? রাফি বলল, এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। নীল বলল, কি সমস্যা, আমাকে খুলে বল, আমি সব সমস্যার সমাধান দিতে পারবো। রাফি মনে মনে ভাববে, না, এই কথা নীলকে বলা যাবে না, তাহলে হয়তো ও কষ্ট পেতে পারে, তার চেয়ে বরং আমি পরে সব খুলে বলবো। রাফি বলল, আরে বন্ধু, আমি তোকে সবকিছু খুলে পরে বলবো, এখন বলতে পারবো না। নীল বলল, আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে তখন আমাকে বলিস। আর শোন, আমাদের কোম্পানির সাথে যে আমেরিকান কোম্পানির একটা ডিল তুই করেছিলি, সেটা সফল হয়েছে। রাফি বলল, দোস্ত, এটা অনেক ভালো খবর শোনাইলি। আর শোন, তুই সবকিছু গুছিয়ে কাজ শুরু করিস, যা বুঝবি না সেগুলো আমাকে বলিস, আমি বলে দেবনে। নীল বলল, আচ্ছা দোস্ত, ঠিক আছে, এখন রাখি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের যত্ন দিস। রাফি বলল, ঠিক আছে, আর তুইও। একটা কথা তো তোকে বলাই হয়নি, নীলার বরের নাকি চাকরি চলে গেছে। নীল বলল, কিন্তু তুই এইসব খবর রাখস কেমনে? যা আমি জানি না, ওই সব খবর তুই আমার আগে জেনে যাস। রাফি বলল, আরে দোস্ত, সবকিছুই জানতে হয়, তোর বন্ধু বলে কথা। আর শোন, রাহাতকে আমাদের অফিসের ম্যানেজারের পদটা দিয়ে দে। নীল বলল, দোস্ত, এটা আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস হয়নি। রাফি বলল, দোস্ত, তুই না হলে আমি এত কিছুর মালিক কোনোদিনও হতে পারতাম না, আর আমার সবকিছু তুই দেখাশোনা করস, এখন তাহলে তোর উচিত ছিল আমি বলার আগে রাহাতকে একটা চাকরি দিয়ে দেওয়া। নীল বলল, সরি দোস্ত, আসলে আমি মনে হয় কখনো কোনো ভালো কাজ করেছি, যার জন্য তোর মতো এত ভালো মনের একটা বন্ধু পাইছি। রাফি বলল, হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না, তুই তোর কাজ করতে থাক, যা বললাম সেটা কর। নীল বলল, ঠিক আছে দোস্ত, এখন খোদা হাফেজ। তারপর রাফি কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বের হয়ে কিছু খাবার জন্য সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পায় নিচে সবাই মনমরা হয়ে বসে আছে। রাফি সেই দিকে ধ্যান না দিয়ে সোজা বের হয়ে যায়। রাফির আম্মু বলল, দেখছো রাফির আব্বু, ছেলেটা কোথাও গেল, অথচ আমাদের বলেও গেল না, কিছু বলবে কি, একটা কথাও বললো না। রাফির আব্বু বলল, কথা বলার রাস্তাটা কিন্তু আমরাই বন্ধ করেছি, ওর কি দোষ? আমরাও তো ওকে রাগ করে কম কথা শোনাইনি, আর সেই তুলনায় ওর এইটুকু রাগ করাটা স্বাভাবিক। শিখা কিছু বলছে না, শুধু নীরবে সবকিছু শুনেই যাচ্ছে। কিবা বলবে, তার জন্য তো এই সাজানো সুন্দর সংসারটা নরকে পরিণত হয়েছে। এই সবকিছুর জন্য সেই তো দায়ী। তুই বলল, ভাবি, তোমার চোখে পানি কেন, তুমি কান্না করছো? শিখা বলল, কই না তো, আসলে চোখে কি যেন পড়েছে, তাই চোখে পানি জমেছে। জি বলল, ভাবি, আমি কোনো বাচ্চা না যে আমাকে আপেল দেখে বলবে এটা কমলা, আমি সেটা বিশ্বাস করে নিব। রাফির আম্মু বলল, মামুনি, তোর কষ্টটা আমি বুঝি, একটু অপেক্ষা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে তারা সবাই অনেকক্ষণ কথা বলে। কিছু সময় পরে রাফি খাবার খেয়ে তার বোনের জন্য একটা প্যাকেট নিয়ে আসে।
রাফি বলে, জুই এটা তোর জন্য আনলাম, নিবি নাকি দর্শকের হাতে কোনো জিনিস এ বাড়িতে নেওয়া যাবে না? রাফির এমন কথা শুনে সবাই নিচের দিকে তাকিয়ে আছে। রাফি যে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা তাদের বুঝতে আর বাকি রইল না। জুই বলল, ভাইয়া তুই আমার জন্য কিছু এনেছিস আর আমি সেটা নিব না, এটা তুই ভাবলি কি করে? রাফি বলল, এই তো আমার লক্ষ্মী বোন, এই নে ধর। রাফির আম্মু বলল, রাফি কোথায় গিয়েছিলি? আমাদের বলে গেল পারতি। রাফি বলল, আমি কোথায় যাব কি যাব না সেটা আপনাদের বলার প্রয়োজন মনে করি না, আর আশা করি আপনারা কখনো জানতেও আসবেন না। বলে রাফি আর কোনো কথা না বলেই রুমে চলে যায়। রাফির আম্মু বলে, দেখছো রাফি কিভাবে কথা বলল? রাফির আব্বু বলল, এটা তো কিছুই না যেদিন আমরা বলেছিলাম। আগে যদি জানতাম তুই বড় হলে এমন ধর্ষক হবি তাহলে আসরদা ঘরে লবণ খাইয়ে মেরে ফেলতাম। রাফির আম্মু বলল, আমরা না হয় ভুল করেছি তাই বলে আমাদের সাথে এমন করবে? রাফির আম্মু বলল, সময় দাও, দেখবে ওর অভিমান কমে গেলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নিবে। জুই রাফির দেওয়া প্যাকেটটা খুলে অবাক, কেননা সব ওর পছন্দের জিনিস, ফুচকা, ক্যাডবেরি, চকলেট আর অনেক কিছু। জুই সবাইকে দেয়, নিজেও খায় আর রাফির জন্য কিছু রেখে দেয়। উপরে দাঁড়িয়ে রাফি সবকিছু দেখতেছিল। এক পর্যায়ে শিকার খাওয়া দেখে রাফি হাসতে শুরু করে, কেননা শিকা বাচ্চাদের মতো চকলেট খেয়ে মুখে মাখাচ্ছে। শিকা বলল, জুই এগুলো কার জন্য রাখলে শুনি? জুই বলল, এগুলো আমার ভাইয়ার জন্য। শিকা বলল, আচ্ছা এগুলো আমি নিয়ে যাই তোমার ভাইয়ার কাছে। জুই বলল, ভাইয়া যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে কি হবে? ভাইয়া তো বলেই দিয়েছে আমি ছাড়া যেন ওর রুমে আর কেউ না যাই। শিখা বলল, কিছুই বলবে না, তখন আমার উপর রেগে এইসব বলেছে, দাও আমি নিয়ে যাই। তখন ওইগুলা শিখা ভয়ে ভয়ে রাফির রুমে নিয়ে যায়। ভয় পাবেই না কেন বলেন? তখনকার আগুন ভরা চোখ যে এখনো তার চোখের সামনে ভাসে। শিখা রাফির রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি? রাফি চোখ বুজে শুয়েছিল। শিখার ডাক শুনে সামনে তাকিয়ে শিখাকে দেখে মেজাজ গরম হয়ে যায়। রাফি বলল, তুই আমার রুমে কোন সাহসে এসেছিস? যা বের হ আমার রুম থেকে। রাফির ধমক শুনে শিখা কাঁপা শুরু করে, চোখের কোণে স্পষ্ট জল দেখা যাচ্ছে। শিখা বলল, এগুলো তোমার জন্য, জুইয়ের থেকে নিয়ে আসলাম। রাফি বলল, শোন, মায়ের যদি না খেতে চাস তাহলে এখনই চলে যা এই রুম থেকে। শিখা বলল, না, তোমাকে এগুলা খাওয়াবো তারপরে যাব। বলেই শিখা একটা ফুচকা রাফির মুখে দিতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুটা থাপ্পড় লাগিয়ে দেয় রাফি। থাপ্পড়টা এতই জোরে ছিল যে শিখা ফ্লোরে পড়ে যায়। খুব খারাপ লাগতেছে শিখার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। রাফি বলল, নেকা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ কইলাম। অনেকটাই ঝাঁঝালো কণ্ঠে বলল রাফি। শিখা বলল, আমার সাথে এমন করতেছো কেন? আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য কি আমি ক্ষমা পাবো না? রাফি বলল, না পাবি না, যা এখান থেকে। শিখা বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাফির পা ধরে বলে, আর রাফি পা সরিয়ে নেয়। রাফি বলল, ক্ষমা করতে পারি, তুই যদি আমার হারানো সব দিনগুলো ফিরিয়ে দিতে পারিস, আমার উপর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে পারিস। শিখা বলল, এমন করে বলিও না প্লিজ, খুব কষ্ট হয় আমার। রাফি বলল, যা এখান থেকে, না হয় মার খাওয়ার জন্য প্রস্তুত হ। শিখা বলল, তোমার ইচ্ছা হলে আমাকে মারো কাটো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। রাফি বলল, ধ্যাত থাক তুই, আমি চলে যাই। বলে রাফি রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় আর রুমে বসে শিখা মনে মনে বলতেছে, তুমি যতই রাগ অভিমান করো না কেন, আমার ভালোবাসা দিয়ে সব দূর করে তোমার পাথর মনে আমার ভালোবাসার ফুল ফুটিয়ে ছাড়বো। তুমি যতই কষ্ট দাও না কেন আমি নীরবে সহ্য করে যাব। শিখা কান্না করতে করতে সেখানে বসে থাকে, চোখটাও ফুলে গেছে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে, যাতে কেউ বুঝতে না পারে শিখা কান্না করেছে। এইদিকে রাফি একা একা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতেছে, থাপ্পড়টা একটু বেশি জোরে দিয়ে ফেলেছি, এমন করে না মারলেও পারতাম। ছি, আমি এসব কি ভাবতেছি, এই মেয়ের জন্য এরকম আচরণটাই বেটার। একটু পরে রাফি রুমে চলে আসে, রাতের খাবারের জন্য বাইরে যাবে। তখনই জুই এসে বলে, ভাইয়া চল খাবার খাবি। রাফি বলল, না রে, এই বাড়ির পবিত্র খাবার আমার মতো অপবিত্র গলা দিয়ে নামবে না, তুই যে খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে আসবো। জুইকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রাফি বাসা থেকে বের হয়ে খাবার খাওয়ার জন্য যায়। জুইও আর দাঁড়িয়ে না থেকে নিচে নেমে আসে। রাফির আম্মু জুইকে সিঁড়ি দিয়ে একা নামতে দেখে বলে, কিরে জুই, রাফি কোথায় গেল আর তুই একা একা কেন? জুই বলল, ভাইয়ার গলা দিয়ে তোমাদের বাড়ির খাবার নামবে না, সেটা বলে বাইরে খেতে চলে গেল। রাফির আব্বু বলল, বুঝি না, ও আমাদের সাথে রাগ করেছে ঠিক আছে, কিন্তু খাবারের সাথে কেন রাগ করবে? জুই বলল, আব্বু সেটা কিন্তু তুমি ঠিক জানো ভাইয়া কেন এমন করতেছে। এদিকে রাফি খাবার খেয়ে রাস্তা দিয়ে বাসার দিকে আসতেছে। ঠিক তখনই পিছন থেকে কেউ রাফিকে রাফি বলে ডাকে। পিছনের দিকে তাকিয়ে দেখে জেলার আদনান সাহেব ওকে ডাকতেছে কিছুটা দূর থেকে, রাফির দিকে আস্তে আস্তে। আদনান স্যার বলে, এই রাফি। রাফি বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। আদনান স্যার বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, চলো আমরা পাশের একটা কফি শপে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে সবাই পাগল ছাড়া দ্বিতীয় কোনো শব্দ বলবে না। রাফি বলল, চলেন।
তারপর দুইজনে হেঁটে হেঁটে পাশে নিরিবিলি একটা কফি শপে গিয়ে বসে, যে কফি শপটা নদীর ধারে অবস্থিত। দেখতে অনেকটাই সুন্দর, যে কোনো মন খারাপ মানুষের এখানে আসলেই মন ভালো হয়ে যাবে। রাফি বলল, আঙ্কেল কি খাবেন বলেন, আমি অর্ডার করে আসি। এখানকার ওয়েটার গুলো তো আবার নবাবের বংশধর। আদনান স্যার হেসে বলল, সেইটা যা বলেছো, আর বেশি কিছু খাবো না, তুমি একটা করে 2টা কফি অর্ডার দাও। তো গাইস, এই পার্ট এই পর্যন্তই। আবারও কিন্তু 2টা পার্ট একসাথে দিছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। 2টা পার্ট একসাথে দেওয়ার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি, তো সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। তোমরা থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। আঙ্কেল কি খাবেন বলেন, আমি অর্ডার করে আসতেছি। এখানকার ওয়েটার গুলো নবাবের বংশধর। আদনান স্যার হেসে বলল, হা হা হা, সেটা যা বলেছো, আর বেশি কিছু খাবো না, তুমি একটা করে 2টা কফি অর্ডার করো। রাফি বলল, ওকে স্যার। ও সরি আঙ্কেল, আপনি থাকেন, আমি তাহলে অর্ডারটা করে আসতেছি। আদনান স্যার বলল, যাও। তারপর রাফি গিয়ে 2টো কফি অর্ডার করে পুনরায় ফিরে আসে জেলার আদনান সাহেবের কাছে। আদনান বলল, আচ্ছা রাফি, এখন বলো, বাসায় উঠেছো, সবাই কেমন ব্যবহার করতেছে তোমার সাথে? রাফি বলল, আঙ্কেল সবাই আমার সাথে ভালো ব্যবহার করতে চায়, কিন্তু আমার মনটাই তাদের সাথে কথা বলতে চায় না, তাদের দেখলে আমার অনেক রাগ উঠে যায়। আদনান স্যার বলল, ওঠাটা তোমার স্বাভাবিক, কারণ তারা তো আর তোমার সাথে কম কিছু করে নাই। তবে তুমি যেদিন জেল থেকে চলে গেলে সেদিন সবাই এসেছিল তোমার পরিবারের, তার মধ্যে শিখা অনেক কান্নাকাটি করেছে, আর তোমার বোনটা মনে হয় তোমাকে ছাড়া কিছুই বোঝে না। রাফি বলল, আমার বোনটা আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না, আর শিখা কান্না করবে কেন? ও তো আমার থেকে প্রতিশোধ নিতে সার্থক হয়েছিল। আদনান স্যার বলল, সেটা আমি জানি না, তবে খুব কান্না করেছিল। আমি স্পষ্ট তার চোখে তোমাকে হারানোর ভয় দেখতে পেয়েছি। আমার মনে হয় কি মেয়েটা তোমার সাথে এমন অন্য কোনো কারণে করেছে, যা কেউ ওদের দিয়ে জোর করে এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য করেছে। রাফি বলল, আমার বোনটাও এই কথা বলেছে, আমার মনে হয় কি এই বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত। আপনি কি বলেন আঙ্কেল? আদনান স্যার বলল, আমারও সেটা মনে হচ্ছে। যদি সেটা না হতো তাহলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার পরে আইনের আদেশে বিয়ে হয়। ও তো ইচ্ছা করলে ডিভোর্স দিয়ে চলে যেতে পারতো, কিন্তু ও সেটা করেনি। রাফি বলল, এটা ঠিক কথা, আমারও সেটাই মনে হয়। আচ্ছা এসব কথা রাখেন, আমি আপনাকে অনেকদিন হলো একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু জিজ্ঞেস করা হয় না। আদনান সাহেব তো রাফির কথা শুনে অবাক হয়ে যায়, এটা ভেবে যে কি এমন কথা যেটা তাকে অনেকদিন হলো জিজ্ঞেস করতে চাইছে রাফি। আদনান বলল, আচ্ছা নির্ভয়ে বলে ফেলো, আমার কাছে তুমি কি এমন কথা জানতে চাও? রাফি বলল, আগে কথা দেন, আমি যা জানতে চাইবো সেটা আপনি আমাকে বলবেন। আদনান বলল, কথা দিলাম, আমার যদি কথার উত্তর জানা থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো। তুমি কি কথা সেটা আমাকে আগে বলো। রাফি বলল, আঙ্কেল আমি সেই জেলে থেকে আপনার সাথে পরিচিত, কিন্তু কখনো আপনার পরিবারের কোনো কথা আমাকে বলেননি। আজকে আপনাকে বলতেই হবে, আপনার পরিবারের সবাই কোথায়, নাকি কেউ নেই আপনার? আদনান সাহেব রাফির কথা শুনে অবাক হয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে। আদনান সাহেব বলল, রাফি তুমি যে কথাটা আমাকে জিজ্ঞেস করেছো সেটা তোমার জানার অধিকার আছে। আর আমার পরিবারের সবাই ছিল, কিন্তু এখন কেউ নেই, আমি একা আছি। রাফি বলল, কেন, কি হয়েছে তাদের? আদনান সাহেব বলল, আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, কিন্তু। রাফি বলল, কিন্তু কি আঙ্কেল? অনেকটাই অবাক হয়ে। আদনান সাহেব বলল, আমার স্ত্রী একটা দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছে, যার কারণ নাকি আমি, সেটা আমার ছেলে মেয়ে মনে করে, আমাকে একা করে তারা একা থাকে। রাফি বলল, কি বলছেন এইসব? আমাকে একটু খুলে বলেন আসলে কি ঘটেছিল সেই দিন, আর যার জন্য আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে। তারপর আদনান সাহেব রাফিকে সবকিছু খুলে বলে। আপনাদেরকে এখন বললাম না, কারণ পরে বলবো। আদনান সাহেবের ছেলেমেয়েরা যখন তার সাথে দেখা করবে তখন আপনারা চিন্তা করতে থাকেন ঘটনাটা আর ওর ছেলে মেয়ে কে হতে পারে। রাফি বলল, কি বললেন? তার মানে আমার সাথে যে এমন করেছে সেই নীলা আপনার মেয়ে? আদনান সাহেব বলল, আমার ছেলের নাম নীল, ওরা চট্টগ্রাম থাকে, কিন্তু আমাকে কখনো ঠিকানা দেয়নি। মাঝে মাঝে নীলা এখানে পড়াশোনা করত, তখন দেখা করতে তাদের ঠিকানা অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আদনান সাহেবের চোখে পানি, আজ সেও যে রাফির মতো মিথ্যা মায়ার জালে ঠেকে গেছে। কোনো দোষ না করেও আজ সে তার সন্তানের কাছে দোষী। রাফি বলল, আঙ্কেল আমি আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবো। আদনান সাহেব রাফির কথা শুনে অনেকটাই অবাক, প্রায় 3 কেজি ভোল্টেজের শর্ট খায়। কেননা আদনান সাহেব ভাবতেছে রাফি তার ছেলে মেয়ের সাথে কথা কি করে বলবে, যেখানে সে পুলিশেও তাদের খোঁজ পায়নি। আদনান সাহেব বলল, এই রাফি তুমি ওদের সাথে কিভাবে কথা বলবে? তুমি ওদের চিনো কিভাবে? রাফি হাসতে হাসতে বলে, আঙ্কেল আপনার ছেলে নীল আমার বন্ধু, একটা কথা শুনলে আপনি অবাক হবেন। আদনান সাহেব বলল, কি নীল তোমার বন্ধু? আর কি এমন কথা যেটা শুনলে আমি অবাক হব, বলো। রাফি বলল, আমি এতদিন নীলের কাছে থেকে এসেছি চট্টগ্রামে,
এই কথাটা শুনে আদনান সাহেব অনেক অবাক হয়ে যায়। আর এটা ভেবে সে অনেক খুশি হয় যে রাফি তার ছেলে মেয়ের কথা জানে। রাফি বলল, এই দেখেন আপনার ছেলে আর মেয়ের ছবি আমার সাথে। রাফি মোবাইল থেকে ফটো বের করে আদনান সাহেবকে দেখায় আর সে অনেক খুশি। আজকে অনেক বছর পর ছেলের চাট মুখটা দেখতে পেয়ে আদনান সাহেবের চোখে পানি, হোক না সেটা মোবাইলে। আদনান সাহেব রাফিকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়ের ছবি দেখানোর জন্য। আচ্ছা রাফি, তুমি কি তাদের ঠিকানা দিতে পারবে আমাকে? রাফি বলল, না, আমি যতদূর জানি তারা আপনাকে ঘৃণা করে, আর আমি চাই না আপনি তাদের থেকে অপমান হয়ে আসেন। আদনান সাহেব বলল, তাহলে কি আমি তাদের কাছে কখনো যেতে পারবো না? রাফি বলল, যাবেন, আমি ওদের সাথে আপনার মিল করাবো, কথা দিলাম। আদনান সাহেব অনেকটাই খুশি হয়ে রাফিকে জড়িয়ে ধরে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর তারা অনেকক্ষণ কথা বলে। রাত ভালোই হয়েছে দেখে যে যার মতো বিদায় নিয়ে বাসায় চলে আসে। রাফি বাসায় এসে দেখতে পায় সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। তুই বলল, ভাইয়া তুই কোথায় গিয়েছিলি? আচ্ছা তুই যা, সোফার মধ্যে বস, আমি খাবার আনতেছি। রাফি বলল, না রে, আমি রুমে আছি, এখানে আমি বসবো না। যদি আমার মতো দর্শকের অপবিত্রতা কারো উপরে পড়ে তখন কি হবে? রাফির আম্মু বলল, রাফি প্লিজ আমাদেরকে আর এইসব কথা বলে এইভাবে কষ্ট দিস না, আমরা আর নিতে পারছি না। রাফির আব্বু বলল, হ্যাঁ বাবা, তোর মা ঠিকই বলেছে, সবকিছুরই একটা সীমা আছে। বাবা, আজকে একটা ভুলের জন্য আমাদের তুই এইভাবে কষ্ট দিবি? রাফি কিছু বলে না, শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওর চোখে পানি একদমই নেই, কারণ চোখের পানি আগেই শুকিয়ে ফেলেছে কেঁদে কেঁদে, কিন্তু এখন উপস্থিতি সবার চোখেই পানি। রাফি ওইখানে আর থাকতে না পেয়ে দৌড়ে রুমে চলে আসে। রাফিকে এইভাবে রুমে আসা দেখে শিখা পিছন পিছনে চলে আসে। রাফি এসে শুয়ে পড়ে। শিখা এসে বলল, রাফি তোমার কি শরীর খারাপ? আচ্ছা, আপনারা এই গল্পের হ্যাপি এন্ডিং চান নাকি স্যাড? কমেন্ট বক্সে জানাবেন, যেটা বেশি কমেন্ট আসবে সেইটাই করব, আর যদি কমেন্ট না বলেন তাহলে হবে না, এখন সবই আপনাদের ইচ্ছা। শিখা দৌড়ে এসে রাফির কপালে হাত দিয়ে বলে, যার জন্য রাফির রাগ মাথায় উঠে যায়। রাফি বলল, তোকে আমি বলেছি না আমার রুমে না আসতে, তাহলে কেন এসেছিস আর আমার শরীর স্পর্শ করলি কেন? তোর পবিত্র হাত তো নোংরা হয়ে গেল। শিখা বলল, প্লিজ এইভাবে বলিও না, আমার অনেক কষ্ট হয়। আর তুমি আমার জন্য সবাইকে কেন কষ্ট দিচ্ছ বলো? মা বাবা তো কোনো ভুল করেনি, সেদিন তোমার মা বাবার জায়গায় তুমি হলে এই একই কাজই করতে তুমি। তোমার যত ইচ্ছা আমাকে কষ্ট দাও, তবুও বাবা মাকে আর এইভাবে কষ্ট দিও না, আমি তাদের চোখের পানি সহ্য করতে পারি না। তোমার দেওয়া কষ্ট সহ্য না করতে পেরে যদি আমার মৃত্যু হয় তবুও নিজেকে ভাগ্যবতী মনে করব। শিখা তো ঠিকই বলেছে, সেই দিন তার বাবা মার পরিবর্তে যদি রাফি নিজেও হতো তবুও এমনটাই করতো, তাহলে অযথা কষ্ট কেন দিচ্ছে তাদের? রাফি বলল, শোন, আমার মনটা না এখন পাথর হয়ে গেছে, তোর এই মাগুর মাছের কান্না আমার মন গলাতে পারবে না, তুই বরং নিজেকে বাঁচাতে চাইলে যা এখান থেকে। শিখা বলল, কোথায় যাব আমি? তোমার পায়ের নিচে আমার ভেস্ত, তাই ধুকে ধুকে মরলেও আমি তোমার পায়ের নিচেই মরবো। শিখার চোখ থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, এ যেন চোখে সমুদ্র নিয়ে এসেছে। রাফির চোখে যে পানি নেই সেটা বললেও ভুল হবে, কারণ তার চোখে পানি টলমল করতেছে। তারও আর শিখার কষ্ট সহ্য হয় না, কিন্তু কি করবে সে, মনকে ঠিক রাখতে পারে না। আগের কথাগুলো মনে আসলেই শিখা বলল, আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপিতেই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। রাফি বলল, না লাগবে না, তুই যা এখন, নয়তো কিন্তু তোর খবর আছে। রাফিরও তো ইচ্ছে করছিল শিখার ওই নরম হাতের স্পর্শ পেতে, কিন্তু নিতে পারছে না, কোনো একটা সংকোচ তাকে কথা দিচ্ছে। শিখা বলল, মনে করো আমি একটা কাজের মেয়ে, আর মালিক কাজের মেয়েকে দিয়ে অনেক কিছুই করায়, তুমি না হয় আমাকে দিয়ে কাজের লোক মনে করি তোমার সেবা করার সুযোগ দাও। অনেক কেঁদে কেঁদে রাফি ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় শিখার গালে, কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। রাফি বলল, সাহস কত বড়, এই বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে নিজেকে কাজের মেয়ে বলে, ওকে এবার আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো। শিখা মনে মনে বলল, আমি সামান্য কাজের মেয়ে বলতে তোমার এত রাগ উঠলো? এতটা ভালোবাসো আমাকে, আর নিজের ইগোকে রাগকে সামলাতে পারছো না। তুমি আমাকে যতই মারো যতই কাটো, তোমার ওই বুকে আমি ঠিকই জায়গা করে নিব। চোখ মুছতে মুছতে নিচে চলে গিয়ে খাবার টেবিলের সবকিছু পরিষ্কার করে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাফিও এসে শুয়ে পড়ে। রাফির অনেকটাই কষ্ট হচ্ছে শিকার গায়ে হাত তোলার জন্য। কি করে পারলো যাকে জীবনের প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে তাকে আঘাত করতে? কি করে পারলো? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে হারিয়ে যায় সেই দিকে কোনো খেয়ালই নেই। মাঝরাতে শিকা পানি খাওয়ার জন্য রাফি রুমের পাশ দিয়ে যেতে নিলেই বুঝতে পারে রাফির রুম থেকে কারোর গোঙানির শব্দ আসছে। শিকা তখন রাফির ঘরের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দেখতে পায় রাফি শীতে কাঁপছে আর ঘুমের ঘরে গোংড়াচ্ছে।
শিখা তাড়াতাড়ি করে কম্বলটা রাফির গায়ে টেনে দেয় আর রাফির কপালে হাত রাখে। রাফির কপালে হাত রাখতেই শিখার মনে হলো 1000 ভোল্টের শক খেলো। শিখা রাফির কপালে হাত রেখে বুঝতে পারলো রাফির শরীর অনেক গরম, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রাফি এই অবস্থা দেখে শিখার চোখে পানি চলে আসে, এক পর্যায়ে কান্নাই করে ফেলে। কি করবে বুঝতে পারে না। শিখা গিয়ে দৌড়ে ওর শ্বশুর শাশুড়িকে ডেকে আনে। শিখা গিয়ে বলে, আম্মু আম্মু তাড়াতাড়ি ওঠো। কান্না করতে করতে রাফির মা শিখার ডাক শুনে সায় দেয় আর বলে, শিখা মামনি এত রাতে কেন ডাকছিস, কি হয়েছে আর কান্নাই বা কেন করতেছিস? শিখা বলল, আম্মু কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে আমার সাথে আসো। তখন রাফির মা আর কথা না বাড়িয়ে শিখার সাথে চলে যায়। এদিকে রাফির বাবা বোন সবাই ওখানে আসে। শিখা বলে, আম্মু দেখো রাফির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কিছু একটা করো প্লিজ। তখন রাফির মা শিখার কথা শুনে রাফির কপালে হাত রেখে চমকে ওঠে, এত জ্বর কান্না করে ফেলে, সবার চোখেই পানি। শিখা বলল, আম্মু আর কিছু হবে না তো, বলেই কেঁদে দেয়। রাফির আম্মু বলল, আরে মামুনি কিছু হবে না, তুই এত চিন্তা করিস না, যা ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে ওর মাথায় দিতে হবে, তাহলে জ্বর কমবে। শিখা বলল, আচ্ছা আমি এখনই নিয়ে আসতেছি, তোমরা এখানে থাকো। এটা বলে শিখা পানি আনতে চলে যায়, সাথে সাহায্য করার জন্য জুইও চলে যায়। রাফির আব্বু বলল, রাফির আম্মু তুমি থাকো, আমি রুম থেকে ওষুধ নিয়ে আসি। রাফির আম্মু বলল, আচ্ছা যাও। একটু পর শিখা পানি নিয়ে চলে আসে আর রাফির মাথায় পানি দিতে শুরু করে। পানি দিচ্ছে তো দিচ্ছেই, কিন্তু রাফির জ্বর কোনোভাবেই কমতেছে না। এক পর্যায়ে রাফির জ্বর একটু কমে আসে। রাফির মাথায় দীর্ঘ সময় পানি ঢালার পর ওর জ্বর একটু নিয়ন্ত্রণে আসে। রাফির আম্মু বলল, শিখা এই ওষুধটা ওকে খাইয়ে দে। তখন শিখা বলল, আম্মু ওষুধ খাওয়ানোর সময় যদি চাক না পেয়ে যায় তাহলে কি করবে আল্লাহ তাআলা ভালো জানে। আম্মু বলল, আরে মা কিছু করবে না, তোর স্বামীই তো। শিখা তখন বলল, মা। তারপর শিখা মনে ভয় নিয়ে আস্তে আস্তে রাফির মুখে ওষুধ দিয়ে পানি দিয়ে দেয়। রাফি কিছু বুঝতে না পেয়ে খেয়ে ফেলে। রাফির আম্মু বলল, এখন কাপড় ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাক, এতে আস্তে আস্তে জ্বর কমে আসবে। শিখা বলল, আম্মু আমি সব করতেছি, অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। জুই বলল, আমি ভাইয়ার এমন অবস্থা রেখে কি করে ঘুমাতে যাব বলো? আম্মু বলল, হ্যাঁ জুই ঠিকই বলেছে, এই অবস্থায় কি করে ঘুমাবো বল? তখন শিখা বলল, আমি তো ওর সেবা করতেছি, তোমরা গিয়ে যাও শুয়ে পড়ো। তখন আর কেউ কোনো কথা না বাড়িয়ে শিখাকে রেখে ঘুমাতে চলে যায়। এদিকে শিখা রাফির কপালে জলপট্টি দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখের পানি তো মনে হয় বৃষ্টির মতো পড়তেছে, এই যেন কোনো থামার নাম নেই। অনেক সময় পর শিখা রাফির কপালে হাত দিয়ে দেখে তেমন একটা জ্বর নেই, হালকা হালকা জ্বর। তার চোখেও ঘুম এসে গেছে। কখন যে রাফির মাথায় হাত দিয়ে বুকের উপরে ঘুমিয়ে গেছে তার সেটা খেয়ালই নেই। সকালে আজানের শব্দে রাফির ঘুম ভাঙে, মাথাটা ঝিমঝিম করতেছে, বুঝতে পারে বুকের উপরে কিছু একটা আছে। তাই তখন সে দেখার জন্য তাকায়। রাফি বলে, এ কি, ও আমার রুমে এলো কিভাবে আর আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে? এটা সাহসও কোথায় পেল? রাফির রাগটা যেন চরম পর্যায়ে উঠে গেছে শিখাকে দেখে, কিন্তু সে লক্ষ্য করে এই অবস্থায় শিখাকে অনেক সুইট লাগতেছে। চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। ঘুমন্ত অবস্থায় কোনো মেয়েকে যে এত সুন্দর লাগে সেটা সে শিখাকে না দেখলে বুঝতেই পারতো না। মনে হচ্ছে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু রাগ তো কন্ট্রোল হচ্ছে না। রাফি বলল, এই তুই ওঠ, তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? অনেক জোরে চিল্লিয়ে বলার কারণে শিখা চমকে উঠে পড়ে। সামনে তাকিয়ে দেখতে পায় রাফি জেগে গেছে আর সে ওর বুকের উপরে শুয়ে আছে। ভয়ে তো কলিজা শুকিয়ে যায়, আবার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করে। রাফি বলে, তোর সাহস হয় কি করে আমার বুকে মাথা রেখে ঘুমানোর? শিখা বলে, এই তোমার জ্বর কমেছে নাকি, দেখি দেখি। রাফির কপালে হাত দিয়ে দেখতে যাবে, অমনি রাফি ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তোর সাহস দেখে আমি বাঁচি না, এখন আবার আমার শরীরে হাত দিচ্ছিস? অনেকটাই ধমকে সরে বলল রাফি। শিখা কান্না করে দেয়, এমনিতেই সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। শিখা তখন বলল, তোমার বুকে মাথা রাখার পুরো অধিকার আমার আছে, সেটা ভুলে যেও না, কান্না মাখা কণ্ঠে। রাফি তখন বলল, কি বললি অধিকার? তোর অধিকারের মায়ের বাপ, এখন এখান থেকে যা, না হলে একদম মেরে বালি চাপা করে দিব। শিখা উঠে কান্না করতে করতে বাইরে চলে যায়। তখনই রাফির আম্মু এসে ঠাস ঠাস করে রাফির গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুই আমার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। যেই মেয়েটা সারা রাত না ঘুমিয়ে তোর সেবা করেছে, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, আর তুই তাকেই কষ্ট দিচ্ছিস। জানিস সাথে তোর এত পরিমাণে জ্বর ছিল যে তোর কোনো জ্ঞান ছিল না। আর শিখা তোর মাথায় পানি সাথে জলপট্টি দিয়ে সারা রাত সেবা করেছে। তোর 7 জন্মের কপাল যে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস, যা কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে হলেও
রাফি তার আম্মুর কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। শিখা তার জন্য এত কিছু করেছে আর সে তাকে এতটা কষ্ট দিল কোনো কিছু না বুঝেই। রাফির আব্বু বলল, বাবা রাগ অভিমান থাকাটা স্বাভাবিক আমাদের উপরে, যা আমরা করেছি তোর সাথে, তাই বলে এতটা রাগ ভালো না। জানিস মেয়েটা এই কয়েক বছরে একটি রাতও মনে হয় না ঠিকভাবে ঘুমিয়েছে, শুধু তোর জন্য কান্নাকাটি করেই রাত পার করেছে। বুঝিস এইসব একটা মেয়ে কেন করে, যখন তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে। রাফির মুখে কোনো কথা নেই, কি বলবে, তার বাবা মা তো সবকিছু ঠিকই বলেছে। রাফির আম্মু তখন বলে, শুয়ে থাক, তোর শরীর ভালো না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। রাফি বলে, আমি এই বাড়ির কিছুই খাবো না। রাফির আম্মু তখন বলে, চুপ, একটাও কথা বলবি না, লক্ষ্মীর ছেলের মতো শুয়ে থাক। রাফি আর কিছুই বলল না, কারণ এখন ওর আম্মুর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে। এত পরিমাণ রেগে আছে সে রাফির উপর। সবাই নিচে চলে যায় আর রাফি ভাবতে থাকে, না, যে আমার জন্য এত কষ্ট করলো আর তাকে আমি এভাবে কষ্ট দিলাম, না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আম্মু বলল, তুই এই খাবার নিয়ে রাফিকে দিয়ে আয়। জি বলল, আম্মু ভাইয়া খাবে তো? রাফির আম্মু তখন বলল, না খেলে ওর হাত পা বেঁধে খাওয়াবো। শিখা বলল, আমি নিয়ে যাই আম্মু। শিখার কথা শুনে সবাই তো অবাক, এত অপমান করার পরও সে বলছে সে নিয়ে যাবে খাবার। রাফির আম্মু বলল, ওই তোর সাথে কি করলো মনে নেই, ভুলে গেছিস, এখন আবার খাবার নিতে চাচ্ছিস? শিখা বলল, আম্মু সে তো আমার স্বামী, তার ইচ্ছা হলে আমাকে মারতেও পারে, কাটতেও পারে, এতে আমার কোনো কষ্ট হয় না, চোখের কোণে স্পষ্ট জল বোঝাই যাচ্ছে। রাফির আম্মু বলল, তোর যখন মায়ের খাওয়ার এতই শখ তো নিয়ে যা খাবার। শিখা বলল, ধন্যবাদ বলেই শিখা রাফির রুমের দিকে চলে যায়। দরজার কাছে গিয়ে ভয়ে ভয়ে শিখা বলল, আসতে পারি? রাফি চোখ বন্ধ করে কিছু একটা ভাবতেছিল। শিখার কথা শুনে সামনে তাকিয়ে দেখে খাবার নিয়ে এসেছে। শিখা বলল, কি হলো, কিছু বলছো না কেন? রাফি বলল, ও হ্যাঁ আশেক, কেন এসেছিস? শিখা বলল, আম্মু তোমাকে এইসব খেয়ে নিতে বলল, না খেলে হাত পা বেঁধে খাওয়াবে বলছে। খাবারগুলো টেবিলে রেখে শাড়ির আঁচল কোমরে গুজে বলল, দেখেই মনে হচ্ছে একজন বাঙালি বধূ। রাফি বলল, আমি খেতে পারবো না, হাতে ব্যথা করতেছে। শিখা বলল, বললেই তো পারে আমার হাতে খাইতে চাই, আর নেকা করতেছে যে তার হাতে নাকি ব্যথা। আমাকে মারার সময় তো হাতে ব্যথা ছিল না, মনে মনে বলল শিখা। নাও হা করো। রাফির মুখের সামনে এক টুকরো রুটি নিয়ে বলল। রাফি তো অবাক যে শিখা এত কিছুর পরেও তাকে খাবার তুলে খাওয়াচ্ছে। শিখা বলল, কি হলো, খাওয়াচ্ছ না কেন, নাও খাও। তারপর রাফি একটু একটু করে খেয়ে নেয়। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফি কি করে সবাই দেখছে আর হাসতেছে। রাফি বলে, আমি না অনেক অনেক সরি, আসলে তখন বুঝে উঠতে পারিনি, তাই এমনটা করে ফেলেছি। শিখা বলল, আরে ক্ষমা চাচ্ছ কেন, তুমি আমার স্বামী, আমার সাথে যা খুশি সবকিছু করতে পারো, সবকিছুর অধিকার তোমার আছে, তাই আমার কাছে ক্ষমা না চেয়ে আপন করে নিয়ে নাও। রাফি বলল, কি মেয়ে রে বাবা, এই কি সেই শিখা যাকে একটা কথা বললে রাগের সাথে থাপ্পড় দিয়ে 10টা কথা বলতো, আর আজকে কিছুই বললো না? মনে মনে বলল রাফি। রাফি ছোট বাচ্চাদের মতো খাচ্ছে আর শিখার মুখের দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে খাবার খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে শিখা নিচে চলে আসে। রাফির আম্মু বলে, বাহ শিখা, তোর হাতে তো জাদু আছে। রাফি সব খাবার খেয়ে নিল। শিখা বলল, দেখতে হবে না, স্বামীটা আমার আর ছেলেটা তোমাদের বলে কথা। রাফির আম্মু বলল, সেইটা যা বলেছিস, দেখবি ধীরে ধীরে ওর রাগ একদম কমে যাবে, তুই কষ্ট পাস না, তুই লেগে থাক, কামিয়াবি হতে পারবি। শিখা বলল, দোয়া করিও আমার জন্য। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে, আগামীকাল বিয়ে। রাফির আম্মু বলতেছে, রাফির বাবা, রাফি তো আমাদের সাথে কথা বলতে চায় না, শুধু জুই ছাড়া। রাফির আব্বু বলল, ওকে বিয়েতে থাকতে বলতে হবে, সেটা যে করে হোক না কেন, চলো আমরা সবাই মিলে অনুরোধ করলে ও আমাদের কথা ফেলতে পারবে না। তারপর সবাই রাফির রুমে চলে আসে। রাফির আব্বু বলে, বাবা রাফি, তোকে কিছু কথা বলার আছে, যদি তুই একটু শুনিস। রাফি বসে বসে কাজ করতেছিল, তখনই উপরের কথাগুলো শুনতে পায়। রাফি বলে, হ্যাঁ বলেন, আমি শুনবো না কেন, আমি এখন আপনাদের বাড়িতে থাকি, আপনাদের কথা শুনতেই হবে। রাফির আব্বু বলে, আমার মেয়ের তো আগামীকাল বিয়ে, আমরা চাই তুই বিয়েতে উপস্থিত থেকে সব কাজ কর। জি বলে, হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু কোনো বাহানা শুনতে চাই না, তোকে থাকতেই হবে। রাফি বলে, আমি থাকতাম, কিন্তু আগামীকাল যে আমার একমাত্র বন্ধুর বিয়ে, আমি না গেলে ও বিয়েই করবে না, এমনিতেই কাবিন করার সময় থাকতে পারিনি। জি বলল, তোর কোনো কথা আমি শুনতে রাজি না, তোকে থাকতেই হবে, সেটা শেষ কথা, না হলে আমি বিয়ে করব না। আব্বু আম্মু তোমরা সবাই চলো বলেই রাফিকে কোনো কথা বলতে না দিয়েই নিচে চলে আসে। শিখা বলল, দেখো তোমার বোনের বিয়ে, তুমি যতই রাগ করো না কিন্তু সেটা আমাদের সাথে, তার জন্য কিন্তু তোমার বোনকে কষ্ট দিতে পারো না, যেটা করো না কিন্তু একটু ভেবেচিন্তে করো বলেই শিখাও নিচে চলে যায়। তখনই রাফির ফোনে নীলের কল আসে। রাফি কলটা রিসিভ করে। রাফি বলে, হ্যালো নীল, বল।
নীল বলল, তুই এখনো আসতেছিস না কেন? তোর মনে আছে তো তুই ছাড়া আমি বিয়ে করব না। রাফি বলে, বন্ধু দেখ, আমি আসতে চাইছিলাম কিন্তু একটা বিপদে আটকে গেছি। তখন নীল বলে, আমি তোর কোনো কথাই শুনবো না, তোকে আসতে হবে তো হবেই। রাফি বলল, আচ্ছা একটা কাজ করলে কি হয়, যেটা করলে তোর কাছেও থাকতে পারবো আবার এই বাড়িতেও। নীল বলল, কি বলতে চাচ্ছিস খুলে বল। রাফি তখন বলে, আমি বলি কি। নীল তখন বলল, তুই যা বলতে চাস তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। রাফি বলল, আরে রাগিস কেন, আমি তো বলতেছি তাই না। যেহেতু টাকাতেই বিয়ে তাই আমি এখানেও থাকবো, তুই এখানে এসে আমাকে ফোন দিবি, আমি চলে আসবো। তাহলে এরাও রাগ করবে না আর তুইও রাগ করবি না। নীল তখন বলল, আইডিয়াটা একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো না। আচ্ছা ঠিক আছে, এটাই হবে, তাহলে এখন কিন্তু রাখলাম। রাফি বলে, আচ্ছা কিন্তু গায়ে হলুদ দিতে আসবি না? নীল বলল, না রে, গায়ে হলুদ দিতে এসে আমার শ্বশুরের এতটা খরচ করে কি লাভ। রাফি বলল, বাবা, শ্বশুরের জন্য এত চিন্তা, আগে তো কখনো দেখি নাই তুই কারোর জন্য এত চিন্তা করিস। এইভাবে অনেক কথা বলে ফোন কেটে দেয়। রাফি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাত্র বের হচ্ছে, তখনই দেখতে পায় জুই তার রুমে এসে বসে আছে। রাফি বলে, কিরে জুই, তোর কি হয়েছে, মন খারাপ কেন? এইভাবে তোকে কিন্তু একটুও সুন্দর লাগে না। জুই তখন বলল, কি করব বল, এখন আমার অনেক কিছু কেনাকাটা বাদ আছে, কিন্তু বাবা নিয়ে যাবে না। রাফি বলল, ও ব্যাপার না, আমি আসি না। আচ্ছা চল, আমি তোকে শপিং এ নিয়ে যাই। জুই বলল, সত্যি ভাইয়া? খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম। রাফি বলল, হরে মিষ্টি পাগলি একটা বোন আমার, যা তুই রেডি হয়ে আয়, আমি গাড়ি বের করতেছি। তারপর রাফি রেডি হয়ে বাড়ির বাইরে দোলনায় বসে আছে আর তার আদরের বোনের জন্য অপেক্ষা করতেছে। এইদিকে শিখা বলল, কি ব্যাপার ননদিনী, এত হাসি খুশি হয়ে কোথায় যাচ্ছ? তুই তখন বলল, আমি আর ভাইয়া শপিং এ যাব, তাই মনটা খুশি। শিখা বলল, ও তাই, আচ্ছা যাও, তোমার ভাইয়া আছে শপিং এ নিয়ে যাবে, আমার তো আর কেউ নেই যে আমাকে বলবে এই চলো শপিং করতে যাই। ফাটা কপাল আমার, মন খারাপ করে বলল শিখা। জুই তখন বলল, ভাবি আমি একা যাচ্ছি না, তুমি আমাদের সাথে যাচ্ছ। শিখা তখন বলে, আরে না, তোমার রকচটা ভাই কি রেখে কি করবে কে জানে, এমনিতেই ওই রাগি মাখা আগুন ভরা চোখের দিকে তাকাতে পারি না। জুই বলল, ভাবি তুমি না গেলে আমি যাব না, এখন বাকিটা তোমার ইচ্ছা, ভাইয়া কিন্তু বাইরে অপেক্ষা করতেছে। শিখা বলল, কিন্তু তোমার ভাই যদি রেগে যায় তাহলে কি হবে? জুই বলল, সেটা আমি দেখবো, তুমি যাও রেডি হয়ে আসো, আমি নিচে আসছি। শিখা বলল, আচ্ছা। জুই নিচে গিয়ে সবাই বসে পড়ে, আর এদিকে মেয়েকে এইভাবে দেখে রাফির মা জিজ্ঞেস করে, কিরে আম্মু কোথায় যাচ্ছিস? জুই বলে, ভাইয়ার সাথে শপিং করতে যাচ্ছি আমি আর ভাবি। এগুলো শুনে রাফির মা অনেকটাই অবাক হয়ে যায়, কেননা যে ছেলে এই পরিবারের কারোর সাথে ঠিক মতো কথা বলে না আর সে নাকি যাবে শপিং এ। রাফির আম্মু বলে, কিরে তুই রাফিকেও রাজি করিয়ে নিয়েছিস শপিং করার জন্য? তুই বলে, আমার ভাই বলে কথা। রাফির আম্মু বলে, তবে দেখিস শিখাকে দেখলেই তো ওর মাথা গরম হয়ে যায়, তাই খেয়াল রাখিস যেন কোনো সিন ক্রিয়েট না করে। জি বলল, আম্মু ভাইয়া যথেষ্ট বুদ্ধিমান, সে এমন আচরণ কখনোই করবে না, আর আমি তো আছি। এইসব কথার মাঝে শিখা এসে হাজির, সিঁড়ি দিয়ে নামতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। একটা নেভি ব্লু কালারের 3 পিস পরেছে, সাথে ম্যাচিং করা সব অর্নামেন্ট। লম্বা চুলগুলো কিছু পিছনে রেখে আর কিছু কাঁধের উপর দিয়ে সামনে রেখেছে, এক কথায় সেই রূপবতী লাগছে। সবাই তাকিয়ে আছে সিঁড়ির দিকে, এটা ভেবেছে একটা পরি নামতেছে। সবাই এই অবস্থা দেখে শিখায় একটু লজ্জা পড়ে যায়। শিখা বলল, এই তুই এমন করে কি দেখছো? তুই বলে, কই কিছু না তো, চলো চলো, ভাইয়ার আগে মনে হয় আবার ফায়ার হয়ে যাচ্ছে। তারপর কেউ আর কোনো কথা না বলে শিখা ওর শাশুড়ির পায়ে সালাম করে জুইয়ের সাথে বাইরে চলে আসে। মনে এক গাদা ভয়, ও জানি আবার কি করে বসে। জুই বলল, এই ভাইয়া আমরা রেডি, তাড়াতাড়ি চল। জুইয়ের কথা শুনে রাফি সেদিকে তাকিয়ে রাগে কটমট করতে থাকে, ইশারায় বুঝিয়ে দেয় শিখা কেন। জুইও বুঝে যায়, তারপর ও বুঝিয়ে দেয়, প্লিজ কিছু করিস না, চল। ওর মন ভালো না, রাফিও কি যেন ভেবে আর কিছু বলল না। রাফি বলল, আচ্ছা তাহলে আমি গাড়ি নিয়ে আসতেছি, ওইখানে তো আর আমি গাড়ি রাখি না, কারণ এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, সেটাই অনেক। জুই বলল, ভাইয়া ভাবিকে সাথে নিয়েছি, যেন তোরা এক মুহূর্তের জন্য হলেও কাছে থেকে দেখতে পারিস একে অপরকে। মনে মনে বলল জুই। ভাইয়া আমরা রিক্সা করে যাব, কারে ভালো লাগে না। রাফি বলল, আচ্ছা তাহলে তোরা দুজন এক রিক্সায় যা, আর আমি আরেক রিক্সায় আসতেছি। জুই বলল, না তা হবে না, কারণ আমরা এক রিক্সাতেই যেতে পারবো। রাফি বলল, কি বলিস, এক রিক্সায় কিভাবে? আমি যেতে পারবো না। তুই বলে, চান্দু তোমাকে তো যেতেই হবে। তুই মনে মনে বলতেছে আর হাসতেছে। ভাই যাওয়া যায় তো 3 জন, আমি এক পাশে আর এক পাশে তুই বসবি আর সামনে ভাবি বসবে। জুয়ের কথা শুনে শিখা অবাক হলেও মনে মনে একটু খুশি, কিন্তু রাফি তো রাগে ফুসতেছে, না পারছে সইতে না পারছে কইতে।
রাফি বলল, কিন্তু আমি ওর সাথে যাব না, আবার ওকে কোলে নিয়ে যেতে হবে। ধ্যাত, আমি যাইবই না। জুই বলে, ওকে ভাইয়া, যেতে হবে না। ভাবি চলো বাসায় যাই, রাগ দেখিয়ে বললাম, কারণ আমি জানি ভাইয়া আমার রাগ সইতে পারে না। রাফি বলল, এই কই যাস? আচ্ছা চল, আমি যাচ্ছি, কিন্তু ও এক পাশে বসবে, তুই আমার সামনে বসবি। জুই বলল, না এটা হবে না ভাইয়া, ভাবি তোমার বউ, সো ভাবি তোমার কোলের কাছে বসবে, আর একটাও কথা বলবি না। অনেকটাই ধমকে সরে বললাম। তারপর কেউ আর কোনো কিছু না বলে একটা রিক্সা ডেকে প্রথমে রাফি উঠে বসে, তারপর জুই বসে, আর অবশ্যই শিখা ভয়ে ভয়ে রাফির সামনে এসে বসে পড়ে। খুব ভালো লাগছে তার। রিক্সা চলছে তার আপন গতিতে। কখনো কখনো ঝাঁকুনির কারণে রাফির পা শিখার সাথে স্পর্শ করছে, যার জন্য শিখা শিহরিত হয়। শিখা ভাবতেছে, ইস, যদি আমাকে জড়িয়ে নিত আর বাহুর ডোরে, কি মজাই না পাইতাম। জুই বলল, ভাবি তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? শিখা বলল, আরে না, সমস্যা হবে কেন? আমার ভাগ্য ভালো যে একটু হলেও স্বামীর সাথে এক রিক্সায় বসতে পেরেছি। রাফি বলল, ঢং, তোর কপাল ভালো যে আমার সাথে যেতে পারছিস। মনটায় চাই তোকে রিক্সার থেকে ফেলে দেই, শালার সাতচুন্নি কুত্তা বিলাই। এইসব মনে মনে বলছে রাফি। রাফি কিছুই বলছে না, শুধু চুপচাপ বসে দেখে। শিখা তখন মনে মনে ভাবে, একে তো করলার জুস, তেলাপোকার জুস, ইঁদুরের ভুনা খাওয়াতে হবে, তাহলে মাথায় একটু বুদ্ধি হবে। খুবই একটা। এভাবে নানান ভাবনা চিন্তার মধ্যে দিয়ে রাস্তা শেষ করে শপিং মলে পৌঁছে যায়। জুই ইচ্ছে মতো সবকিছু পছন্দ করতেছে আর কিনে নিচ্ছে। রাফি হঠাৎ করে খেয়াল করলো শিখা একটা শাড়ির দিকে বারবার তাকাচ্ছে, যেন শাড়িটা তার পছন্দ হয়েছে। জুই বলল, ভাবি তুমি কি নিবে বলো। শিখা তখন বলল, না না না, আমার কিছু লাগবে না, আজকে আমার জন্য যেটা করেছো সেটা অনেক বড় পাওয়া। রাফি জুইকে ইশারা করে তার কাছে ডাকে আর চুপটি করে সেই শাড়িটা শিখার জন্য নিতে বলে, যেন বুঝতে না পারে। জুই বলল, ভাইয়া ওই শাড়িটা দেখান তো। তখন দোকানদার শাড়িটা দেয় আর সবার পছন্দে নিয়ে নেয়। শিখার মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে, শাড়িটা আমার কত পছন্দ হয়েছিল, এখন জুই নিয়ে নিল। যদি রাফি আমার জন্য কিনে দিত তাহলে কতই না খুশি হতাম। ধ্যাত, কি ভাবি এইসব? ভাগ্যে আছে নাকি আমার এগুলা? জুই বলল, ভাবি তুমি এত কি ভাবো? এখানে ভাইয়ার জন্য একটা কিছু তুমি পছন্দ করে কিনে দিবে। শিখা বলল, আমার মতো বেইমানির পছন্দ করা জিনিস কি তোমার ভাই পড়বে নাকি? জুই বলল, তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখবো। ভাইয়া তো আর এখানে নেই, সে বুঝতে পারবে না তুমি পছন্দ করেছো। তারপর শিখা ওই শাড়ির সাথে ম্যাচিং করা একটা পাঞ্জাবি পছন্দ করে। তাদের শপিং শেষ হয়ে যায়। তারপর আবার রেস্টুরেন্টে খাবার খেয়ে সবাই বাসায় চলে আসে। শিখাকে কিছু প্যাকেটে জুই কিছু দিয়ে বলে এটা রুমে নিয়ে দেখবে। শিখা রুমে গিয়ে প্যাকেটটা খুলেই অবাক, কেননা এটা তার পছন্দ করার সেই শাড়িটা ছিল। কিন্তু একটা কথা কোনোভাবেই মাথায় আসতেছে না, শাড়িটা যে তার পছন্দ হয়েছিল সেটা জুই কি করে বুঝতে পারলো। শাড়িটা যে আমার পছন্দ হয়েছে সেটা জুই কিভাবে বুঝতে পারলো? না, জুই তো আমার দিকে তাকায়নি, তাহলে রাফি? না, এটা কিভাবে হতে পারে? ধ্যাত, কিছুই ভাবতে পারতেছি না। আম খেতে ইচ্ছে হয়েছে, আম খাবো। এখন আম কোন গাছের সেটা আমার জেনে কি লাভ? এইসব ভাবতে ভাবতে শিখা প্যাকেটগুলো আলমারিতে রেখে নিচে চলে আসে। অনেকে এসেছে বাড়িতে। জুই বলল, ভাবি তোমার পছন্দ হয়েছে তো জিনিসগুলো? শিখা বলল, অনেক পছন্দ হয়েছে, কিন্তু ওই জিনিসগুলো যে আমার পছন্দ সেটা তুমি কি করে জানলে? জুই বলল, আমি কিভাবে জানবো? ভাইয়া তো আমাকে ডেকে বলল শাড়িটা তোমার নাকি অনেক পছন্দ হয়েছে। শিখা বলল, কি বলছো? তোমার ভাই এটা বলেছে, কিন্তু উনি এটা কিভাবে জানতে পারলো? জুই বলল, সেটা তো আমি জানি না। আর কিছু বলতে যাবে তখনই রাফির আম্মু বলল, এই জুই, রাফিকে খাবার দিয়ে আয়, ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। জুই আর শিখা যখন সোফায় বসে কথা বলতেছিল তখন রান্নাঘর থেকে বেরোতে বেরোতে রাফির আম্মু ওই কথাটা বলল। জুই বলল, আম্মু ভাইয়া অসুস্থ ছিল তাই এই বাড়ির খাবার খাইছে, এখন সুস্থ, তাহলে কি এই বাড়ির খাবার ও মুখে তুলবে? রাফির আম্মু বলল, তোকে দিয়ে আসতে বলছে, তুই দিয়ে আয়। বলে আর কোনো কথা না বলে রাফির আম্মু চলে গেল রান্নাঘরে। জুই বলল, ভাবি তুমি নিয়ে যাও, আমি একটা কাজ করব। জুইয়ের কথা শুনে শিখা তো রীতিমতো ঘামতে শুরু করে। শিখা বলল, আমি নিয়ে যাব, অনেকটাই অবাক হয়ে। জুই বলল, তোমার বর, তুমি নিয়ে যাও খাবার। শিখা বলল, আচ্ছা। রাক্ষস গন্ডার না জানি কি করে বসে, দেখলেই তো ভয়ে কলিজা শুকিয়ে যায়। মনে হয় রাগলে চোখ থেকে আগুন বের হয়। মনে মনে বলতে বলতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রাফির রুমের কাছে এসে দেখতে পায় বজ্জাদের হাতটি রুমে নেই। গেল কোথায়? শিখা রুমের এইদিকে ওই দিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ শিখার চোখ যায় রাফির ফোনটার দিকে। কেউ নেই, তাই আগ্রহ নিয়ে ফোনটা হাতে নেয়। যেই না পাওয়ার বাটনে চাপ দিবে অমনি কথা থেকে যেন রাফি এসে সো মেরে ফোনটা নিয়ে যেতেই ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় রাফি।
আর বলে তোর সাহস কি করে হয় আমার রুমে আসার, আর তার উপর আমার ফোন হাতে নিয়েছিস, কোনো কিছু ডিলিট করিসনি তো আবার। শিখার চোখে পানি, সামান্য মোবাইলটা ধরেছে বলে এইভাবে মারবে। শিখা বলল আমি তো ফোনটা হাতে নিতেই তুমি সো মেরে আমার থেকে নিয়ে নিলে, ফোনটার ওয়ালপেপারই দেখলাম না, তাহলে ডিলিট কি করে করব? কান্না বেঁচে সরে বললাম। রাফি মনে মনে বলল যাক বাবা বাঁচাই গেল, যদি ওয়ালপেপারে দেওয়া ছবিটা দেখতো তাহলে তো আমার সব শেষ, কারণ ওয়ালপেপারে ওই 47 ছবি ছিল। রাফি বলল এই কেন এসেছিস এইখানে বল। শিখা বলল আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমার স্বামীর রুমে আমি আসতে পারি না, আমার কি কোনো অধিকার নেই এখানে আসার, তোমার সাথে সময় কাটানোর বলো? রাফি বলল না নেই, অধিকার তো সেদিনই হারিয়ে ফেলেছিস যেদিন তুই আমাকে মিথ্যা অপরাধী বানিয়েছিস। শোন, যেভাবে এসেছিস সেইভাবে চলে যা, বাড়িতে মেহমান আছে তাই কিছু বললাম না। শিখা বলল আমাকে এত কষ্ট দেওয়ার থেকে একবারে গলা টিপে মেরে ফেললো, তোমার দেওয়া এই অবহেলা কষ্ট আমি সহ্য করতে পারছি না। রাফি বলল কষ্টের কি দেখছিস, মাত্র তো শুরু, দেখতে থাক, আগে আগে হোতা হে কিয়া, চলে যা এখান থেকে। শিখা আর কিছু না বলে চোখ মুছতে মুছতে বাইরে চলে আসে। রাফি ভাবতেছে শিখা আমাকে ক্ষমা করে দিও, কেন জানি তুমি আমার সামনে আসলেই আমি রাগটা কন্ট্রোল করতে পারি না। এইভাবে দেখতে দেখতে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। রাফি একা একা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি আকাশের বুকেও কষ্ট জমা আছে, মনে হচ্ছে এখনই ঝরে পড়বে। বলতে না বলতেই আকাশের বুক থেকে সকল কষ্ট বৃষ্টি আকারে ঝরতে শুরু করে। রাফি দৌড়ে রুমে চলে আসে, সারাদিন খাবার খাওয়ার সময় পায়নি, ভীষণ ক্ষুধা পেয়েছে তার। ক্ষুধা তো ভালোই পেয়েছে, এখন এই পেটকে শান্ত করবো কি করে, এখন তো বাইরে যাওয়া সম্ভব না। রাফি এইসব ভাবতেছে, তখনই বাইরে থেকে কেউ আসার শব্দ পায় রাফি। তখনই রাফি তাকিয়ে দেখতে পায় তার আদরের বোন তার জন্য খাবার নিয়ে এসেছে। জুই বলল ভাইয়া আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তুই এ বাড়ির খাবার খাবি না, তবু কষ্ট করে খেয়ে নে আমার লক্ষ্মী ভাইয়া। রাফি বলল না রে আমার ক্ষুধা লাগেনি, তুই এগুলো নিয়ে যা। জুই বলল ভাইয়া দেখ আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি, তুই খাসনি বলে, আর ভাবিও কিছু খায়নি, মনমরা হয়ে বসে থাকে। রাফি কি যেন ভেবে খাবারগুলো খেতে শুরু করে। একবার রাফি জুইকে খাইয়ে দেয়, আবার রাফি জুইয়ের হাতে খায়। এইভাবে খাবার পর্ব শেষ করে জুই বাইরে চলে যায়। অনেক রাত হয় আর রাফির শরীর ক্লান্ত থাকায় বিছানায় গা এলিয়ে দিতেই রাফি ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই দেখে তার বাড়ি ভর্তি মানুষ। আসলে রাফি ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে, মানে ওই 10টা বেজে গেছে আর কি। আপনারা তাহলে ভাবতেছেন কেউ তাকে ডাকলো না কেন, এটা ভুল, শিখা অনেকবার ডেকেছে কিন্তু মহারাজ ঘুম থেকে ওঠার নামগন্ধই নেই। রাফির আপু বলল ঘুম ভাঙলো তাহলে? রাফি বলল হুম। তখনই একটি লোক রাফির বাবাকে জিজ্ঞেস করে ভাইয়া এই ছেলেটি কে? রাফির বাবা কিছু বলতে যাবে তার আগে রাফি বলল আঙ্কেল আমি এই বাসায় ভাড়া থাকি, আর কিছু না বলে রাফি চলে গেল। এই কথা শুনে রাফির বাবার মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায়। রাফি এখনো রেডি হয়নি দেখে শিখা দেখতে আসে রাফি কি করতেছে। শিখা বলল এই যে মিস্টার এখনো রেডি হননি কেন? শিখার কথায় রাফি সামনে তাকায়, শিখাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো এক পরী তার রুমে এসেছে। শিখা তো রাফির তাকানো দেখে লজ্জায় লজ্জাপতি হয়ে গেছে। শিখা বলল এমন করে তাকিয়ে কি দেখো শুনি? অনেক লাজুক কণ্ঠে রাফি বলল পরী। শিখা বলল কি পরী কোথা থেকে আসলো? অবাক হয়ে এইদিকে ওইদিকে তাকিয়ে রাফি বলল না না এমনি বলেছি। ইস এখন যদি বুকের সাথে জড়িয়ে নিয়ে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিতে পারতাম। না এইসব কি ভাবতেছি আমি, ছি ছি। শিখা বলল কি বিড়বিড় করে বলতেছো শুনি? রাফি বলল অনেক সুন্দর লাগতেছে এই শাড়িতে, আসলে অনেক সুন্দর লাগতেছে, হিজাব করার কারণে যেন রূপের রেখাটা আরো ফুটে উঠেছে। শিখা বলল ধন্যবাদ মিস্টার বর, এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হন, আম্মু রেগে আছে আপনার উপরে। রাফি বলল আচ্ছা আমি রেডি হয়ে আসতেছি তুই যা। শিখা বলল না সেটা হবে না, তোমার সাথেই যাব। রাফি বলল আমি কি তাহলে তোর সামনে চেঞ্জ করব নাকি? শিখা বলল কোনো সমস্যা কি, আমি তো তোমার বউ, প্রতিবেশী ভাবি তো আর না, হাসতে হাসতে বলল শিখা। রাফি বলল তোরে তো বলে রাফি শিখাকে ওয়ালের সাথে চেপে ধরে। শিখা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, রাফির নিঃশ্বাস আর ওর নিঃশ্বাস যেন মিলে এক হয়ে গেছে। আজ প্রথম শিখার কেউ এত কাছে এসেছে, ইস এ যেন চরম রোমান্টিক দৃশ্য। হঠাৎ রাফির ধ্যান ভাঙে, তাড়াতাড়ি শিখাকে ছেড়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। শিখা বলল এটা কি হলো? মিস্টার খবিশ গন্ডার কালো ভূত টিকটিকি একটা কিস তো করতে পারতো, সেটা করলো না, এত বছর পরে কাছে পেয়েও কিছুই করলো না। ধুর, এর তো তেলাপোকার জুস খাওয়াতে হবে, না হলে এর বুদ্ধি হবে না। বিড়বিড় করে এইসব বলতেছে আর নিজে নিজেই হাসতেছে শিখা। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাফি। অনেক সুন্দর লাগছে
দুইজনে একই ড্রেস পরেছে, দুইজনকে একই ড্রেসে মানিয়েছে। শিখা তো এক ধ্যানে তাকিয়ে আছে। রাফি বলল, এই যে মিস চলেন, এইভাবে হা করে থাকলে মুখে মশার তেলাপোকা ঢুকে যাবে। তেলাপোকার নাম শুনতেই শিখা দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। রাফি তো অবাক, শিখার এমন একটা কাণ্ড করবে ভাবতেও পারিনি। রাফি বলল, এটা কি হচ্ছে? শিখা বলল, আমাকে বাঁচাও, আমি তেলাপোকা দেখে অনেক ভয় পাই। রাফি বলল, ওহ এই ব্যাপার, তেলাপোকা তো নেই, আমি এমনি বলেছি। বুঝি না, এই মেয়েরা সবাইকেই ভয় দেখায়, অথচ এতটুকু তেলাপোকা দেখে নিজেরাই ভয় পায়। আজব ক্যারেক্টার মাইরি। শিখা তখন বলল, সত্যি তো? রাফি বলল, সত্যি। তখন শিখা রাফিকে ছেড়ে দেয়, এক বস্তা লজ্জা পেয়ে যায়। তারপর কেউ আর কোনো কিছু না বলে দাঁড়িয়ে আছে একে অন্যের দিকে তাকিয়ে। চারিদিকে যে স্বর উঠেছে, বর এসেছে, বর এসেছে, সে শব্দে এদের কানে পৌঁছায় নাই এখনো মনে হয়। রাফির ধ্যান ভাঙে মোবাইলে কল আসার শব্দে। রাফি কলটা রিসিভ করে। রাফি বলে, হ্যাঁ নীল বল। নীল বলে, এই শালা আমি এসেছি, তুই কই? রাফি বলল, তুই তো লোকেশন দে, আমি আসতেছি। নীল বলল, আচ্ছা ঠিক আছে, দিছি, দেখ। রাফি তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায়, কেননা লোকেশন নীল এখানেই দেখাচ্ছে। নীল বলল, কথা বলছ না কেন? আমি বাইরে আছি, তুই না আসলে আমি ভিতরে যাব না। রাফি বলল, তুই মনে হয় লোকেশন ভুল দিছিস, না হলে তোকে আমার এখানে দেখাচ্ছে কেন? নীল বলল, লোকেশন ঠিকই আছে, তুই চশমা দিয়ে দেখ, শালা খাচ্চর বেটা। রাফি বলল, আচ্ছা ঠিক কার বাড়িতে সেটা আগে বলতো। এইদিকে এদের সব কথা তো শিখার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছে না, শুধু তাকিয়ে আছে। তখন নীল বলল, আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী। এটা শোনার পর রাফি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, এটা কি করে সম্ভব? রাফি বলল, আচ্ছা তুই থাক, আমি আসতেছি, বলেই কল কেটে দিল। রাফি তখন শিখাকে জিজ্ঞেস করলো, আচ্ছা জুয়ের হবু বউয়ের নাম কি? নীল মাহমুদ। শিখা বলল, আমার বান্ধবী নীলার ভাই। কেন? অনেকটাই অবাক হয়ে। রাফি বলল, কি? আচ্ছা আসো নিচে যাওয়া যাক। দুইজনে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসতেছে। শিখার খুব ভালো লাগতেছে যে সে রাফির সাথে এসেছে। রাফি তাড়াতাড়ি করে শিখার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে। রাফি বলল, এই বেটা, তুই আগে বলিস নাই কেন যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস? তখন নীল বলল, আগে এটা বল, তুই এখানে কেন? রাফি তখন বলল, আমি তো এখানেই থাকি। এর দিকে এরা দুজন কথা বলতেছে, আর সবাই এদের দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে। রাফির আব্বু তখন বলল, কিরে রাফি, তুই কি নীলকে আগে থেকে চিনিস নাকি? রাফি তখন বলল, আমার বন্ধু। নীল তখন বলল, বাবা, আমার বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে, সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে। রহিম চাচা বাড়ির দারোয়ান বলল, বাবা, এই ডিশে পানি রাখা আছে, এখন কথা হলো চিজ থেকে পানি স্পর্শ না করে শুকিয়ে ফেলতে হবে, যদি না পারো টাকা দিতে হবে 20,000। সবাই তো অবাক এটা শুনে। বেটা বলে, কি হাত দিয়ে ধরা যাবে না, পাইপ দিয়ে চুষে খাওয়া যাবে না, এখন কিভাবে করবে? নীল বলল, বন্ধু কেউ পারবে না, যদি পারিস তুই পারবি, না হলে টাকা দিয়ে দে। রাফি বলল, দাঁড়া, এটা তো সাধারণ গেম, এটাতে বুদ্ধি খাতালেই পারা যাবে। রহিম বলল, বাবা, তো তোমাদের বুদ্ধি ভান্ডার খুলে খেলাটা শেষ করো। রাফি বলল, ঠিক আছে, আপনি আমাকে কাঁথা বা ফর্ম এনে দেন। সবাই অবাক, বেটা বলে কি? তারপরে কাঁথা এনে দেয়, আর সেই কাঁথা রাফি ডিশের মধ্যে রাখে। একটু পরে দেখে ডিশের মধ্যে পানি নেই, কাঁথা সবটুকু পানি চুষে নিয়েছে। এটা দেখে সবাই অবাক, আর রহিম চাচা টাকা না নিয়ে চলে যেতে নিতেই রাফি বলল, চাচা টাকাটা নিয়ে যান, এটা একটা মজা, তাছাড়া কিছুই না। তখন রহিম বলল, বাবা, দিতে যখন চাচ্ছ তাহলে 10,000 দাও, পুরো না, কারণ আমি তো হেরেই গেছি। এইভাবে অনেক কথা বলে কাজ শেষ করে ভিতরে চলে আসে। খাবার পর্ব শুরু হয়, সবাইকে এক জায়গায় বসতে দিয়েছে, কিন্তু নীলকে আলাদা। তাকে নাকি বাড়ির মেয়েরা খাওয়াবে, কিন্তু নীল রাফিকে ছাড়া বসবে না। কি জ্বালা রে ভাই, নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কোলদার। এখানে গ্রাম্য ভাষায় পরের বোন জামাই বা বন্ধুদের কোলদার বলে। শিখা বলল, নেন, আপনারা খাবার পর্ব শুরু করেন। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। কি জ্বালা রে ভাই, আপন বোনের বিয়েতে বরযাত্রী হয়ে বসে আছি, তারপর রাফি গিয়ে নীলের সাথে বসে পড়ে। যাক, ভালোই মানাবে, জামাই বরযাত্রী আর বউ কন্যা পক্ষের, জমবে খেলা, সব খাবার এনে সাজিয়ে রাখে। শিখা বলল, নিন, এবার আপনারা খাবার পর্ব শুরু করেন। রাফি বলল, না, একটু মজা করা যাক, বিয়েন বলে ভাগে পাইছি, খাবো তো, আগে বলেন আপনার ড্রেস আমার ড্রেস এক হলো কিভাবে? শিখা বলল, ঠিকই খবিস খাট্টাস পেড়া, সবার সামনে মজা নিবা তাই না? তোমার মজা আমি বের করছি, দাঁড়াও। তখন শিখা বলল, বিয়ানির মনে মনে একটা টান আছে না?
তখন রাফি বলল, ও তাই বুঝি, না বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ আমারই হবে। আর কিছু না বলেই খাওয়া শুরু করে। রাফি একটু খাচ্ছে বেঁচতে বেঁচতে, কারণ নানা রকমের কাহিনী করছে খাবারের সাথে। যেমন ধরেন ডিম সাজিয়েছে আলু দিয়ে, ভর্তা সাজিয়েছে মরিচের গুঁড়া দিয়ে, এইভাবে আরো অনেক আছে, সাথে ভালো আছে। কিন্তু যে না বুঝবে তার কপাল পুড়লো বললে। শিখা বলল, কি গো বিআই সাহেব, কথা বলছেন না যে, বোবা হয়ে গেলেন নাকি? সবাই হাসা শুরু করলো। রাফি কিছু বলতে যাবে, পাশ থেকে রাফিদের এক ফ্রেন্ড বলে উঠলো, পানি পানি, মা গো মুখ পুড়ে গেল গো, মুখ পুড়ে গেল। রাফি বলল, দুলা ভাই এই নেন পানি, আপনি কি মান সম্মান শেষ করবেন নাকি? এইভাবে নানান কাহিনীর মধ্যে খাবার পর্ব শেষ করে। এখন নাকি টাকা দিতে হবে, তাও আবার লটারি সিস্টেমে। শিখা বলল, এখান থেকে একটা কাগজ তোলেন, যা লেখা থাকবে সেটাই দিতে হবে। রাফি বলল, কি বলেন? এখন কাগজে যদি লেখা থাকে আমাকে চান, তাহলে কি সেটা দেওয়া সম্ভব নাকি? শিখা তখন মনে মনে বলল, কাচ্চর বেটা, তরে তো আমি তেলাপোকার জুস ইঁদুরের স্যুপ খাইয়ে ছাড়বো। দিতেই হবে, ফ্রি ফ্রি। এত সুন্দর সুন্দর মেয়ে জীবন সঙ্গী হিসেবে ভাবেন। রাফি বলল, না এই সাতচনির লগে আর কথায় পারা যাবে না, একটা তুলেই দেখি। তখন রাফি একটা কাগজ তুলতে গিয়ে দুটি কাগজ তোলে, যেটা কেউ বুঝতে পারে না। লুকিয়ে কাগজ খুলে দেখে একটাই 0 টাকা, আরেকটাই 50,000 টাকা। তো রাফি 50,000-এরটা খেয়ে ফেলে। রাফি বলল, বিআইন সাহেব এই নিন, আপনি খুলে দেখেন কি লেখা আছে। তখন শিখা হাতে নিয়ে খুলে দেখে 0 টাকা। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শিখা বলল, এইটা কিভাবে হলো? রাফি বলল, সুন্দরী কিউট বিআইন সাহেবা, এই নিন 5 টাকা। আপনারা তো কোনো টাকা পান না, তাও আমি দিচ্ছি, আপনারা ললিপপ কিনে খাইয়েন। শিখা তো রাগে কটমট করতে থাকে। রাগে সেখান থেকে চলে যেতে নিলেই রাফি আবার ডাকে। রাফি বলল, ম্যাডাম এটা রাখেন, আমরা মজা করলাম, বউটাকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে? হতে পারে এই টাকা দিয়ে শপিং করবে, মনে মনে বলল রাফি। শিখা টাকা না নিয়ে চলে যায়। কিছু বলতে পারতেছে না। রাফি আজকে যেন বেশি করেছে, সবকিছুরই একটা সীমা থাকে, কিন্তু রাফি সেটা ভুলেই গেছে। নীল বলল, দেখ রাফি, ভাবির সাথে তুই লাগতে গেলি কেন? এমনিতেই ভাবির মনে কষ্ট, আমার সুমন্দি বাড়ি ছেড়ে চলে গেছে। রাফি বলল, তোর ভাবি শুরু করেছে, আমার কি দোষ? রাফি তখন মনে মনে বলল, গাধা, তুই তো আর জানোস না যে তোর সুমন্ডিটা আসলে কে। নীল বলল, তাও তুই একটু বেশি করেছিস, টাকা দিলে কি হতো, তোর কি কম আছে নাকি? এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে বিয়ের সকল কার্যক্রম শেষ হয়ে যায়। নীলটা চলে এসেছে। এখন বাড়ির মেহমান খুব একটা নেই বললেই চলে। রাত 10টা। রাফি শুয়ে আছে, একটু ক্ষুধাও লেগেছে, কিন্তু এই বাড়ির খাবার তো খাবে না। তখন তো অনেক কষ্টে খেয়েছিল। এইসব ভাবনার মধ্যে বুঝতে পারে কেউ তার রুমে এসেছে। একটু পরে দেখে তার বাবা মা এসেছে হাতে খাবার নিয়ে। রাফির আম্মু বলল, বাবা তুই খেয়ে নে। রাফি বলল, আমি তো বলে দিয়েছি এই বাড়ির খাবার আমি খাবো না, তাহলে কেন এসেছেন খাবার নিয়ে? রাফির আম্মু বলল, বাবা তুই নিজেকে আর কত কষ্ট দিবি? আমাদের কি কষ্ট হয় না বল? নাকি তুই মনে করেছিস কষ্ট শুধু তোর একাই হয়? আমরা সবাই পাথরের তৈরি, কোনটা? রাফি তখন বলল, যদি কষ্ট পেতে তাহলে সেদিন অমনটা করতে পারতে না, বলতে পারতে না আমি তোমাদের সন্তান না। রাফির আব্বু তখন বলল, বাবা দেখ, আমরা মানছি আমরা ভুল করেছি, সত্যটা না জেনেই, তাই বলে কি তুই এইভাবে আমাদের কষ্ট দিবি? আমাদের ক্ষমা করে দে না। কখন জানি মরে পড়ে থাকবো, তখন তোর কাছ থেকে ক্ষমাটাও চাইতে পারবো না। রাফির বাবার চোখে জল। আসলে ছেলেরা সহজে কান্না করে না, কিন্তু খুব বেশি কষ্ট পেলে চোখের জল বাধা মানতে পারে না। এখন তারও চোখে পানি। রাফির আম্মু তখন বলল, বাবা বল, কি করলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নিবি? তোর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। বলেই ওর পায়ে পড়তে নিচ্ছে অমনি। ছি আম্মু, তুমি আমার পা ধরছো? এতটা অমানুষ আমি নই যে নিজের মাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য পা ধরাবে। তোমাদের আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়লে রাগকে সামলাতে পারি না। রাফি আর বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে ওর বাবা মার মনে আনন্দের যেন কোনো কমতি নেই। নিজের ছেলে রাগ অভিমান ভাঙাতে পেরেছে। এদিকে বাইরে থেকে শিখা এই দৃশ্য দেখছে আর খুশিতে চোখের জল মুছতেছে। রাফির আম্মু বলল, বাবা হাঁ কর, আজ কত বছর হলো তোকে নিজের হাতে খাইয়ে দিতে পারি না। রাফি বলল, আম্মু, আমিও মিস করি তোমার হাতের খাবার খাওয়া। তোমার হাতে যেই জাদু আছে সেটা কোথাও পাই না। রাফির আম্মু বলল, বাবা তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই। রাফি বলল, না মা, তোমার অনেক কষ্ট হচ্ছে জুইয়ের জন্য, সেটা আমি জানি, এখন তোমরা গিয়ে শুয়ে পড়ো। রাফির আব্বু বলল, বাবা দেখ, আমাদের তো ক্ষমা করলি, এখন কি শিখাকেও ক্ষমা করা যায় না? মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। যেদিন তোর সাথে বিয়ে হয়েছে সেদিন থেকে 1 সেকেন্ডের জন্য আমাদের রেখে একা কোথাও যায়নি, তাহলে ওর সাথে এমন করা ঠিক হবে বল? ওকে ক্ষমা করে দে না বাবা। রাফির আম্মু তখন বলল, হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দে, ভুল তো মানুষেরই করে, ও না হয় একটা ভুল করে ফেলেছে। রাফি বলল,
তোমরা ওর কথা বললে আমি কিন্তু আবার বাড়ি থেকে চলে যাব, তখন আমাকে আর চাইলেও খুঁজে পাবে না। রাফির আম্মু তখন বলল, না বাবা, আমরা আর বলবো না, তোর যা ভালো মনে হয় কর, তবে আবার আফসোস করিস না মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে। বলেই তারা চলে গেল। এদিকে শিখা দৌড়ে রুমে গিয়ে ধূপ করে খাটের উপর শুয়ে বালিশ ভিজিয়ে ফেলে কান্না করে। রাফি, তুমি কেন বোঝো না? আমি তোমার দেওয়া কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? চোখে ঘুম নেই, আছে শুধু পানি, কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। এইদিকে রাফি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাফির ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখতে পায় শিখা ভয়ে কান্না করতেছে, ওর আম্মুর গলা ধরে। রাফি বলল, আম্মু কি হয়েছে? এত রাতে চিৎকার চেঁচামেচি কেন করতেছে? রাফির আম্মু বলল, ও তো একা থাকতে ভয় পায়, এতদিন জুই ছিল সাথে, কিন্তু এখন তো একা, তাই ভয় পেয়েছে। রাফি বলল, কি এত বড় একটা মেয়ে নাকি ভয় পায়? তুমি সাথে নিয়ে যাও, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমে ডিস্টার্ব করতেছে ও। রাফির আম্মু তখন বলল, আমাদের সাথে কিভাবে থাকবে, আর একাও থাকতে পারবে না। বাবা, তোর রুমে নিয়ে যা প্লিজ, তোরই তো বউ নাকি? রাফি বলল, বউ মাই ফুট, আমি ওকে আমার রুমে কেন নিয়ে যাব? রাফির আপু বলল, বাবা এমন করিস না, মেয়েটা একা ভয় পায়, যদি রাতে কিছু হয় তখন কি হবে ভেবে দেখেছিস? রাফি কি যেন ভেবে শিখাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়। রাফি বলল, আচ্ছা ঠিক আছে, আসতে বলো। বলে রাফি রুমে চলে যায়। একটু পর শিখা এসে বিছানায় শুয়ে যাবে, মাত্রই বালিশ ঠিক করছে অমনি রাফি বলল, তোর সাহস কি করে হয় আমার বিছানায় শুতে আসার? নাম বিছানা থেকে। অনেকটাই ধমকে সুরে। তখন শিখা বলল, তাহলে আমি শুভ কোথায়? আর এখানে থাকার তো আমার অধিকার আছে, তাহলে এখানে শুতে পারবো না কেন? রাফি বলল, এত কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়, না হলে চলে যা। শিখা দেখলো এই খাট্টাসের সাথে কথা বলে লাভ নাই, তাই নিচে বিছানা করে শুয়ে পড়ে। কিছু রাত পরে আবার চিৎকার শুরু করে। রাফি বলল, এই তুই কি শুরু করলি বলতো? একটু কি শান্তিতে ঘুমাতে দিবি না? শিখা বলল, আমি একা ভয় পাই। রাফি বলল, এই রুমে আমি থাকতে তুই একা কিভাবে? শিখা বলল, তুমি তো আমার কাছে নেই, তাহলে ভূত এসে আমাকে নিয়ে যাবে, এতদিন তো জুইকে জড়িয়ে ধরে ঘুমাইছি। রাফি মনে মনে বলল, কি জ্বালায় পড়লাম রে ভাই, ঘরে মানুষ থাকতেও নাকি ও ভয় পায়। রাফি তখন বলল, এই উপরে এসে ঘুমা, কিন্তু এই বর্ডার পার করে এদিকে আসবি না বলে দিলাম। তখন শিখা দৌড়ে রাফির পাশে এসে শুয়ে পড়ে। সকালে শিখার আগে রাফির ঘুম ভেঙে যায়। রাফি বিছানা থেকে ঘুম ঘুম চোখে উঠে যাবে, কিন্তু উঠতে পারে না। কেন উঠতে পারছে না সেটা দেখার জন্য তাকাতেই অবাক হয়ে যায়। কেননা শিখা ওর বুকে মাথা রেখে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এমন ভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। খুব মায়াবী লাগছে শিখাকে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এতটা সুন্দর লাগে সেটা রাফি আজ প্রথম দেখলো। রাফি আস্তে আস্তে শিখার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়, এমন ভাবে এঁকে দেয় যেন বুঝতে না পারে। রাফি ওকে আস্তে করে বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে শিখার ঘুমটাও ভেঙে যায়। শিখা মনে মনে বলতেছে, রাতে কি অবস্থায় ছিলাম কে জানে, যাক তাও তো ওর মুখটা দেখে ঘুমাতে পারবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এইসব ভাবতে ভাবতে শিখা ওঠে ওয়াশরুমে যেতে নিলেই রাফি বের হয়ে আসতে নিছে, ঠিক তখনই ধুম। কি ভাবছেন আপনারা, শিখা পড়ে গেছে? আরে না, জামাই থাকতে বউ কি করে পড়ে যেতে পারে বলেন? রাফি সিনেমার মতো স্টাইলে শিখাকে বাহু ধরে আবদ্ধ করে ফেলে। শিখার যেন সারা শরীরে শিহরিত হয়ে যাচ্ছে, এই প্রথম কোনো পুরুষ তাকে স্পর্শ করেছে। এদিকে রাফি তো খুশি, আবার রাগকে কন্ট্রোল করতে পারছে না, তাই শিখাকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে চল লাগিয়ে দেয়। আর বলে, চোখ কি ফ্রিজে রেখে চলাফেরা করিস নাকি? আর আমার ওয়াশরুমে কেন যাচ্ছিস? রুমে জায়গা দিয়েছি দেখে ভেবে নিস না যে তোকে আমার হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছি। ভুলেও কখনো আমার ব্যবহার করার জিনিস ধরার সাহস করবি না, কথাটা যেন মনে থাকে। শিখা বলো, তুমি আমার সাথে কেন এমন করো? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে কি ক্ষমা করা যায় না? কি করলে ক্ষমা পাবো তোমার থেকে? কেঁদে কেঁদে বলল শিখা। রাফি বলল, পুরনো সব হাসি খুশি ফিরিয়ে দে আমার বাবা মা বোনের আদর ভালোবাসা, দিতে পারবি আমার হারানো সম্মান। রাফির চোখে পানি, আর শিখা তো কেঁদেই যাচ্ছে। দুজনেই চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। শিখা বলল, সেটা হতে পারবো না, তবে তুমি যদি চাও তাহলে আমার জীবন উৎসর্গ করে দিব তোমার ভালোবাসার প্রমাণ দিতে। রাফি কোনো কথা না শুনেই নিচে চলে যায়। এদিকে শিখা ঠাই এক জায়গায় দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। এদিকে রাফি সোফায় বসে ভাবছে, না আজকে শিখার সাথে একটু বেশি করে ফেললাম। যাকে নিজের সাথে বেশি ভালোবাসি তাকে এত কষ্ট কিভাবে দিতে পারলাম? না, ওকে আর এইভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি ও নিজের কোনো ক্ষতি করে ফেলে। এখন তো অনেক ঘটনা ঘটে যে স্বামীর অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে ও নিজের ক্ষতি করে ফেলে। না, ওকে আপন করে নিতে হবে। এইভাবে কেটে যায় একটি মাস। রাফির আব্বু বলতেছে, বাবা নীল, একটা সমস্যা হয়েছে যেটার সমাধান শুধু তুমিই পারো করতে।
নীল তখন বলল, বাবা কি এমন কাজ যা আমি ছাড়া সমাধান হবে না? রাফির আব্বু বলল, বাবা আমি একটা বড় প্রজেক্ট পেতে চলেছি, যেটা আর কে কোম্পানির মালিক না বললে পাবো না, আর তার সাথে নাকি তোমার অনেক মিল আছে। রাফির বাবার কথা শুনে নীল পাগলের মতো হাসতে শুরু করে। রাফির আম্মু তখন বলল, এই নীল বাবা তুমি পাগল হয়ে গেলে নাকি, এইভাবে হাসতেছো কেন? তখন নীল বলল, আম্মু ওই কোম্পানি তো আমার বন্ধু রাফির, এই জন্য হাসতেছি। রাফির আব্বু বলল, আমার ছেলে আর কে কোম্পানির মালিক আর আমি জানি না। তো গাইস আজ টিকটক থেকে শুনতেছো, পুরো গল্প কিন্তু একসাথে ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যাও এখন ইউটিউবে যাও, এখান থেকে পুরো গল্প একসাথে এনজয় করো। আর যারা ইউটিউবে দেখতেছো তাদের বলি, এই পার্টটা শেষ করে তোমরা নেক্সট পার্টে চলে যাও, নেক্সট পার্ট আপলোড হয়ে গেছে। আমার ছেলে আর কে কোম্পানির মালিক আর আমি জানি না। ছেলের কথা শুনে নীল সহ নীলার স্বামী অবাক হয়ে যায়। নীলা তো আগে থেকে জানে। নীল বলল, বাবা রাফি আপনার ছেলে মানে কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রাফির আব্বু বলে, বাবা রাফি আমার ছেলে, তারপর সবকিছু খুলে বলে। নীল বলল, এত কিছু হলো আর রাফি আমাকে একটু জানালো না, ওর সাথে কথা নেই। তখন রাফি সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল। রাফি বলল, কে কার সাথে কথা বলবে না শুনি? নীল বলল, তুই জুয়ের ভাই, সেটা আমাকে বলস নাই কেন? সেটা তুই আমাকে আগে বল। রাফি বলল, এই রে পাগল খেপেছে, তোকে বলি নাই কারণ তুই কষ্ট পাবি বলে। নীল বলল, রাফি বাবা কি বলে দেখ, তোর কোম্পানির থেকে একটা প্রজেক্ট নিবে, কিন্তু তার জন্য আর কে বলতে বলে। রাফি বলে, আব্বু ওইটা আমার কোম্পানি, সো নো চিন্তা। এইভাবে রাগ অভিমান বলে সবাই গল্প করতে বসে পড়ে। তুই বলে, ভাইয়া অনেকদিন হলো কোথাও যা হয় না, প্লিজ চল না কোথাও ঘুরে আসি। নীল বলল, তুই কিন্তু কথাটা মন্দ বলিনি, চলো সবাই একটু ঘুরে আসি। রাফি বলল, তাহলে সবাই রেডি হয়ে আসুক, আমরাও রেডি হই, তবে সবারই এক পোশাক পরতে হবে। নীল বলল, এক পোশাক পরবে ঠিক আছে, তবে আমারও একটা আবদার আছে। নীল বলল, কি আবদার তোর শুনি? নীল বলল, আমি চাই তুই আর ভাবি এক পোশাক, আমি আর জুই এক পোশাক, নীলা আর তার স্বামী এক পোশাক। নীলা বলল, তোর আইডিয়া কিন্তু অনেক ভালো, এটা করলে মন্দ হবে না। শিখা তো শুধু সবার কথা শুনেই যাচ্ছিল, কিছু বলছে না। কি বা বলবে, নিজের স্বামীর কাছেই তার কথার কোনো দাম নেই, সেইখানে এখন কথা বলে কে দাম দিবে? রাফি বলে, আমি পড়তে পারবো না। তুই বলে, ভাইয়া প্লিজ পর, আমার জন্য হলেও অনেক মজা হবে, প্লিজ ভাইয়া। কেন জানি আদরের বোনের কথা রাফি ফেলতে পারলো না, রাজি হয়ে গেল। তারপর সবাই চার্জার মতো রেডি হয়ে নিচে আসলো। অসম্ভব সুন্দর লাগতেছে সবাইকে, কেউ কারোর থেকে চোখ সরাতে পারছে না। রাফির আম্মু বলল, আমার ছেলে মেয়ের উপরে যেন কারো নজর না লাগে। তারপরে সবাই গাড়ি নিয়ে প্রথমে একটা পার্কে চলে যায়। নীল আর জুই, নীলা আর তার হাজবেন্ড আলাদা আলাদা বেঞ্চে বসে। এইদিকে রাফি আর শিখা একে অন্যের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেছে, কেউ কিছু বলছে না আর বসেও না। জুই বলল, ভাইয়া তোদের কি বসার জন্য আলাদা কার্ড দিয়ে বসতে বলতে হবে নাকি? তারপরে মন না চাইলেও রাফি আর শিখা বসে পড়ে আর অনেক সময় গল্প করে একটা রেস্টুরেন্টে চলে আসে। সবাই একটা টেবিলে বসে। রাফি যখনই খাবার অর্ডার করতে নিবে তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আরে রাফি তুমি এখানে? লোকটি ছিল আদনান সাহেব। তখনই সবাই আদনানের দিকে তাকায় আর নীলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি বলল, আরে আঙ্কেল যে, এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম, কেমন আছেন? আদনান সাহেব বলে, ভালো, তোমরা কেমন আছো? রাফি বলল, ভালো আছি। আর আঙ্কেল আসেন, পরিচিত হয়ে নেই। এই যে এ হচ্ছে নীল আমার বন্ধু, আর এটা আমার বোন জুই, নীলের স্ত্রী। স্ত্রীর কথা শুনে আদনান সাহেব অনেক অবাক হয়ে যায়। ছেলে বিয়ে করেছে আর একটি বারের জন্য বাবাকে জানালো না। রাফি বলল, এ হলো নীলা, নীলের বোন, আর এ হলো নীলার স্বামী, আর এ হলো। আদনান সাহেব বলল, বলতে হবে না, ওকে আমি জানি, ও তোমার বউ, মানে গল্পের সেই মেয়ে। নীল বলল, রাফি তুই এনাকে আগে থেকে চিনিস, কখনো বলিসনি তো? রাফি বলল, চিনি তো, সে জেলার সাহেব। কিন্তু তুই চিনিস নাকি? নীল বলল, কোনো বেইমানকে কি করে বলতে পারি বল? রাফি বলল, বেইমান মানে কি এসব, বুঝলাম না তো। আদনান সাহেব বলল, আমি বলছি শোনো, নীল আর নীলা আমার ছেলে মেয়ে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কি বলছে এইসব? রাফি বলল, কি নীল আর নীলা তাহলে আপনার সেই ছেলে মেয়ে? নীল বলল, হ্যাঁ, কিন্তু এনাকে আমরা বাবা বলে মানি না, ইনি টাকার জন্য সব করতে পারে। রাফি বলল, টাকার জন্য আবার বেঈমান, ঘটনা কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বললেই তো সব ক্লিয়ার হয়ে যায়। আদনান সাহেব বলল, রাফি আমি আজকে একটা সত্য ঘটনা বলবো, যেটা তোমরা কেউ জানো না। রাফি বলল, কি কথা? আদনান সাহেব বলল, তাহলে শোনো। একদিন আমি আর নীলের আম্মু মাঝারে গিয়েছি, তখন নীল আর নীলা ছোট, ওদের রেখে গেছি। আসার সময় আমার ফোনে একটা কল আছে, রিসিভ করলেই বলে এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। আদনান সাহেব বলে, আচ্ছা নীলের আম্মু তুমি একাই ড্রাইভারের সাথে চলে যাও, আমি ওইখান থেকে ঘুরে আসি, ফোন করে কেউ দুর্ঘটনা ঘটেছে বলল। নীলের আম্মু বলল, আচ্ছা সাবধানে যেও। আদনান সাহেব বলল, তারপর আমি সেখান থেকে চলে যাই, অন্য একটা গাড়িতে উঠছি। তখনই নীলের আম্মুর চিৎকার করে ওঠে,
আমি পিছনে ফিরে দেখি একটা গাড়ি নীলের আম্মুর গাড়িকে পিছে চলে গেল। কাছে গিয়ে দেখি সেখানে আর কেউ জীবিত নেই। সেই দিন থেকে নীলা আমাকে দেখতে পারে না। তাদের ধারণা আমি টাকার লোভে তার আম্মুকে একা রেখে চলে গেছি। আমি পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছে করে করেছে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। রাফি বলল, কে ছিল সেই লোকটা, আপনি কি তাকে চিনতে পেরেছেন? একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, সে লোকটা আর কেউ না, সে হলো আমার একমাত্র শত্রু, আর বলতে গেলে শিখার বাবারও শত্রু। সে হলো তোমাদের কলেজের সেই প্রিন্সিপাল। এটা শুনে সবাই অবাক, স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে? তাকে দেখে তো এটা বোঝাই যায় না। এইসব কথা শুনে নীল ও নীলা কান্নায় ভেঙে পড়ে আর বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীল বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা বলল, হ্যাঁ বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, কখনো তোমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিনি। আদনান সাহেব বলল, আমি কি তোদের সাথে রাগ করতে পারি বল? আমি জানি তোদের একদিন ঠিকই ভুল ভাঙবে, সেদিন ঠিকই বুঝবি। আজ আমি অনেক খুশি। এখানে যেন সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে, শুধু শিখার মনে কোনো আনন্দ নেই, যেটা রাফি ঠিকই খেয়াল করেছে। নীলা বলল, বাবা আজকে তোমাদের একটা সত্য কথা বলবো, যেটা তোমরা কেউ জানো না। আদনান সাহেব বলল, বল মা, কি এমন কথা? নীলা বলল, রাফি তোমার মনে আছে কলেজে শিখার সাথে তোমার কখনোই পড়তো না? তুমি ওকে যে থাপ্পড় মেরেছিলা, তার জন্য শিখা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দিয়ে তোমাকে খালি রুমটা যেতে বলে। আমি ওকে অনেক বোঝানোর পর শিখা বুঝতে পারে তোমার সাথে এসব করা ঠিক হবে না, কিন্তু তখনই স্যার এসে বলে, কি ব্যাপার, কাজ যেটা ভাবছো সেটা না করেই থেমে যাচ্ছ, এটা তো হবে না, তোমাদের এটা করতেই হবে, না হলে তোমাদের পরিবারের ক্ষতি হবে, পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে। আর শিখা আমার কথায় রাজি না হলে রাফিরও ক্ষতি করব। শিখা বলল, স্যার দেখেন, আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না। স্যার বলল, ঠিক আছে, করতে হবে না, তাহলে আমি কাজটা শুরু করে দেই। শিখা বলল, না স্যার, আমি রাজি। নীলা বলল, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, যার জন্য এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিলাম, আমাদের ক্ষমা করে দিও, কথাটা বলে দিলাম, কারণ শিখার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। রাফি বলল, আমি তো ওকে কখনোই ছাড়বো না। আদনান সাহেব বলে, রাফি ঠিক বলছো, আমিও দেখছি। শিখা কান্না করেই যাচ্ছে, কান্না যেন থামতেই যাচ্ছে না, সবাই অনেকভাবে বোঝাচ্ছে, তবুও কান্না থামছে না। রাফি বলল, সি, আমি সত্যটা না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি, এত কষ্ট দিয়েছি, জানো, আর কিছু সময় অপেক্ষা করো, তোমার কষ্টের অবসান ঘটবে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। মনে মনে বলে রাফি। এইভাবে অনেক কথা বলে সবাই চলে যায়। বাসায় এসে রাফি দেখতে পায় সোফায় তার শ্বশুর শাশুড়ি বসে রাফির বাবা মায়ের সাথে কথা বলছে। শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শিখার আব্বু বলল, এইভাবে কাঁদিস না মা, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে। তা মা, তুই কেমন আছিস? শিখা বলল, আব্বু, আমি ভালো আছি। তোমার মেয়ের জামাই তো আমার কাছ থেকে কষ্টের ছায়াকে আসতেই দেয় না, তাহলে বলো, ভালো না থেকে উপায় আছে? তোমরা কেমন আছো? শিখার এই কথাটা রাফিকে ভাবিয়ে তোলে। শিখা তো সত্য কথাটা বলে দিলেই পারতো, তাহলে মিথ্যের আশ্রয় নিল নাকি সত্যি আমাকে খুব ভালোবাসে? না, কিছুই বুঝতে পারতেছি না। শিখার আম্মু তখন বলল, হ্যাঁ মা, আমরা অনেক ভালো আছি। তা বাবা রাফি, আমাদের ক্ষমা করে দিও, সেদিন রাগের মাথায় না জানি কত কি বলে ফেলেছি। রাফি বলল, আরে ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনাদের সেই দিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন আমি বাড়ি থেকে চলে গিয়েছি। আপনারা আমার গুরুজন, আপনাদের উপরে যতই রাগ অভিমান থাকুক না কেন, সেটা ক্ষণিকের জন্য স্থায়ী নয়। রাফির আব্বু তখন বলে, এইভাবে গল্প করলে কি সবার পেট ভরবে, নাকি আসো সবাই নাস্তা করি? রাফির আম্মু তখন বলল, খাবারের কথা তো এদের মনেই নেই। তারপর যে যে খেতে চায় তারা খেয়ে নিল, কারণ রাফিরা তো খেয়েই এসেছে একটু আগেই, তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না। রাফি রুমে গিয়ে বসে আছে আর ভাবতেছে, শিখার সাথে এইসব করতে পারলাম কিভাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমার কথা ভেবে এইসব করতে বাধ্য হয়েছে। এইসব ভাবতেছে, ঠিক তখনই শিখা রুমে আসে। শিখা বলল, একটা কথা বলবো, রাখবে? জোর করবো না, কারণ জোর করে কোনো অধিকার আমার তো আর তোমার উপরে নেই। রাফি ভাবছে, কি এমন কথা যেটা বলার জন্য অনুমতি লাগবে? রাফি বলল, বলো, কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইছো? শিখা বলল, আরে আজকে আবার এই কন্ডাক্টর কি হলো? তুমি করে বলছে, এর জন্য তেলাপকর জুস খাওয়াতেই হবে। মনে মনে বলল শিখা, আজকে তো আমার বাবা মা এসেছে, তাই যদি আমার সাথে ভালো একটু ব্যবহার, মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। বলেই শিখা রাফির পায়ে পড়ে যায়। রাফি আর সহ্য করতে না পেরে শিখাকে বুকে জড়িয়ে নেয়। শিখা তো রাফির এমন কাণ্ড দেখে হাজার বল্টের শক খায়। রাফি বলল, তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
রাফির চোখে পানি আর শিখার চোখ দিয়ে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, এজন্য কষ্টের বৃষ্টি না, এক ফোঁটা কষ্টের মাঝে সুখের বৃষ্টি। শিখা বলল, না তুমি যা করছো সেটা ভুল না, তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম। আর ক্ষমা চাইছো কেন? তোমার ওই বুকের বাম পাশটায় আমাকে একটু জায়গা দিও, যেন সারা জীবন তোমার সেবা করতে পারি। রাফি বলল, আরে পাগলি কাঁদো কেন? এই বুকটা তোমার জন্যই বুক করা, সেই আগে থেকেই। শিখা বলল, কি তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন? অনেকটা অভিমান ভরা কণ্ঠে রাফি বলল, রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গেছিল, কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। এটা বলে রাফি হেসে উঠল। শিখা বলল, কি আমি পেতনি? তবে তারও দেখাচ্ছি মজা, বলে রাফির বুকে কিলঘুষি মারতে থাকে। তখনই বাইরে থেকে করতালির শব্দ পেয়ে দুইজন দুজনকে ছেড়ে দেয়। শিখা তো লজ্জায় শেষ। জুই বলে, ভাবি আশেপাশে মানুষদেরও তো একটু দেখো, বলেই সবাই হাসতে শুরু করে। শিখা তো লজ্জায় দৌড়ে গিয়ে রাফির আম্মুকে জড়িয়ে ধরে। রাফির আম্মু তখন বলে, হয়েছে আর লজ্জা পেতে হবে না, আমি আবার ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে তোদের বিয়ে দিব। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট শেষ হলে নেক্সট পার্ট তোমরা দেখে নাও। এটার পার্টটাই শেষ পার্ট। তো যারা টিকটক থেকে দেখতেছো তারা তো আর পাইবা না, তারা যাও ইউটিউবে যাও, ইটস মি ইয়ান সার্চ করো, ওইখান থেকে তোমরা পেয়ে যাবা। রাফির আম্মু বলল, শিখার আর রাফির আবার নতুন করে আমরা বিয়ে দিব। রাফির আব্বু বলল, রাফির মা তুমি ঠিকই বলেছ, কাজটা করলে ভালোই হবে। শিখা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমে চলে যায়। রাফির আব্বু বলল, পাগলি মেয়ে একটা, লজ্জা পেয়েছে। এইভাবে সুখে শান্তিতেই পার হয়ে যায় আজকের রাত। সকালে রাফি ঘুম থেকে উঠে দেখে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আজকে শিখা অন্য রুমে ছিল, তাই ডাকেনি। শিখা বলল, মহারাজ ঘুম ভাঙলো তাহলে? রাফি বলল, আমার আজকে ঘুম হয়নি। শিখা বলল, কেন গো? আমার জানা মতে ঘুমকে তো আর কেজ ধরে কিনে আনতে হয় না যে তোমার ঘুম হবে না। রাফি বলল, তুমিও না পারো বটে, আরে তোমার জন্য মনটা সারা রাত ছটফট করছে, বুকের উপর খালি খালি লাগছে। শিখা বলল, ওলে আমার বাবুটা অনেক কষ্ট পেয়েছো, দাঁড়াও তোমার জন্য ইঁদুরের স্যুপ করে আনি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। বলে রাফির গালে টপ করে একটা কিস দিয়ে দৌড়ে চলে যায় ওই দিকে। এইদিকে রাফি ভাবে, এটা কি বললো শিক্ষা, পাগল হয়ে গেল নাকি? ইঁদুরের স্যুপ কি মানুষ খায় নাকি? জি বলল, ভাইয়া কি এত মনোযোগ দিয়ে ভাবিস? রাফি বলল, আর বলিস না, তোর ভাবি মনে হয় খুশির জন্য পাগল হয়ে গেছে, বলে কিনা আমার জন্য ইঁদুরের স্যুপ, তেলাপোকার জুস, ব্যাং ভর্তা আর কত কি খাওয়াবে। জুই হেসে দিয়ে বলল, ভাইয়া নিচে চল। তারপর রাফি নিচে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাফি রুমে বসে আছে। শিখা একটা প্যাকেট নিয়ে আসে। শিখা বলে, জানো তাড়াতাড়ি এটা পরে রেডি হও, জজ আম্মুর অর্ডার। রাফি বলল, পড়বো তো, তার আগে আমার কিছু পাওনা আছে, সেগুলো পূরণ করো। বলেই রাফি শিখার দিকে এগোচ্ছে। শিখা পিছনের দিকে যাচ্ছে। শিখা বলল, এই না না, একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। রাফি বলল, না না সেইটা তো হবে না, আমার তো তোমার সাথে দুষ্টুমি করতেই ভালো লাগে। রাফি আরো কাছে যাচ্ছে। শিখা দেওয়ালের সাথে আটকে যায় আর পেছনে যেতে পারে না। রাফি শিখার দুই হাত আটকে ধরে নাকের কাছে নাক আনে। এখন স্পষ্ট দুজনের নিঃশ্বাস শুনতে পারছে। শিখা চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসও ভারী হয়েছে। এ যেন উত্তেজনাপূর্বক এক চরম রোমাঞ্চকর মুহূর্ত। যেই না রাফি শিখার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, তখনই শিখা বলল, আম্মু কখন আসলে? রাফি কথাটা শুনে তাড়াতাড়ি ছেড়ে দেয় আর শিখা দৌড়ে দরজার কাছে চলে যায়। তারপর বলে, কেমন দিলাম হ্যাঁ? রাফি বলে, ফাজিল মাইয়া, তোমার তো হচ্ছে, আগে কাছে পাই তখন সুদে আসলে সব উসুল করে নিব, আমাকে ধোকা বানানো, তাই না? রাফি রেডি হয়ে নেয়। এদিকে শিখাকে পার্লার থেকে কিছু মেয়ে এসেছে বিয়ের সাজে সাজিয়ে দিতে। আজ শিখাকে অপরূপ সুন্দর লাগতেছে, এমনিতেই পরি, তার উপর বিয়ের সাজ। এমনিতে বিয়ের সাজে নাকি মেয়েদের একটু বেশি কিউট লাগে। রাফির আম্মু বলল, আরে বাহ, আমার মামুনিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, কারণ নজর না লেগে যায়। পাশ থেকে জুই বলে ওঠে, আমরা যে একটু সেজেছি সেই দিকে কোনো খেয়ালই নেই, শুধু ভাবিরটাই দেখছে সবাই। রাফির আম্মু তখন বলল, আরে মামুনি, তোকে অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। এইদিকে নীলের স্বামী আদনান সাহেব বসে আছে। আদনান সাহেব বলে, আচ্ছা রাফি, আমি তোমাদের স্যারকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, কোথায় গেল সে? রাফি কথাটা শুনে হাসতে থাকে। তখন নীল বলে, এখানে হাসার কি হলো? রাফি তখন বলল, স্যারের সাথে সব হিসাব শেষ করছি, কেল্লা ফতে। স্যার এখন আকাশে বসে বসে পরিকল্পনা করতেছে কার সাথে কি করা যায়। আদনান স্যার তখন অবাক হয়ে বলল, কি, কখন করলে এটা? তারপর রাফি সব খুলে বলে। রাফি বলে, এখন বুঝতে পারলে তো নাকি কোনো ভেজাল আছে? তাহলে আপনারাও শোনেন। আমি খোঁজ নিয়ে অনেক কষ্টের পর জানতে পারি স্যার এখন পরিত্যক্ত একটা বাড়িতে থাকে, সেখানে সবাই যায় না, আর যাবেই বা কিভাবে? এটা তো জঙ্গলের মাঝে অবস্থিত। আমি সেখানে গিয়ে দেখি
কি কোনো সিকিউরিটি নেই, শুধু স্যার একাই বসে কি যেন ভাবতেছে। স্যার আমাকে দেখে চমকে ওঠে। স্যার বলে, আরে রাফি যে। রাফি বলে, স্যার আপনার সাথে একটু হিসাব করতে আসলাম, সেদিন যা শিক্ষাদের দিয়ে আমার বিরুদ্ধে করিয়েছিলেন। স্যার বলল, দেখো তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, শিক্ষা আর নীলার বাবার সাথে শত্রুতা ছিল, তাই ওদের ডাল হিসেবে ব্যবহার করছি, সরি বাবা। রাফি বলল, সরি বললেই কি সব ঠিক হয়ে যায় নাকি? কথাগুলো বলছে আর রাফি স্যারকে চেয়ারের সাথে বেঁধে ফেলছে। স্যার বলল, এ কি আমাকে বাঁচছো কেন আর পেট্রোল কেন দিচ্ছ? আমাকে মাফ করে দাও প্লিজ। রাফি বলল, আমি মাফ করার কে? যান আল্লাহর কাছে মাফ চান, সেখানে যাওয়ার জন্য ভিসা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। যান আমি রেডি করে দিতেছি আপনাকে, হ্যাপি জার্নি, বাই বাই। বলে রাফি আগুন লাগিয়ে চলে আসে। স্যার চিৎকার করে যাচ্ছে, কিন্তু মুখে ট্যাপ থাকার কারণে কেউ শব্দ শুনতেও পারে না। নীল বলল, ভাই তুই একটা মাল মাইরি, কেউ বোঝার আগেই সব শেষ করে দিলি। রাফি বলল, তোরাও না, এইভাবে অনেক বার্তার মধ্যে দিয়েই বিয়ের সকল কাজ শেষ হয়ে যায়। এখন শিখা বাসর ঘরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রাফির জন্য বসে আছে, কিন্তু রাফি আসার কোনো নামগন্ধই নেই। শিখা মনে মনে বলতেছে, আজকে আসুক, ওর একদিন কি আমার যতদিন লাগে। এত বছর পরে কাছে পাবো, আর নবাবের সেই দিকে কোনো খেয়ালই নেই। রাগে ফুলতেছে, তখনই রাফি চুপটি করে রুমে ঢুকে রাফি অবাক হয়ে যায়, মানে শক খায়, কারণ শিখা ঘুমটা ফেলে আঁচল খুঁজে রাগী ভাবে তাকিয়ে আছে। শিখা বলল, এই বের হ, আমার রুমে তোর কোনো জায়গা নেই, বের হ বলছে, আর রাফিকে ধাক্কা দিচ্ছে বাইরে যেতে। রাফি বলল, এই রে পাগলি খেপেছে, এখন কি করি? আমার লক্ষ্মী বউ, এমন করিও না। শিখা বলল, এত সময় বাইরে কি করলি? রাফি বলল, আর বলিও না, বন্ধু বান্ধবরা আসতে দিচ্ছিল না। শিখা বলল, যা না তাদের কাছে, তোর আমার কাছে আসতে হবে না, যা বের হ আমার রুম থেকে। রাফি বলল, এই লক্ষ্মীটি রাগ করে না, এই দেখো আমি কান ধরছি, আর এরকম হবে না। শিখা বলল, তুমি আমার মনের অবস্থা একটুও বোঝো না, যদি বুঝতে তাহলে এইভাবে দূরে থাকতে পারতে না। রাফি বলল, এইভাবে বলিও না গো, তুমি আমার সব, তুমি ছাড়া কে আছে আমার? বলে রাফি শিখার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়, প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। শিখা হাঁপাচ্ছে। শিখা বলল, আর একটু হলেই দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম, মেরে ফেলতে চাও নাকি? শিখাকে আর কিছু বলতে দেয় না রাফি, কারণ রাফি শিখার মুখ বন্ধ করেছে তার ঠোঁট দিয়ে। শিখাও রেসপন্স করতেছে। এইভাবে আবারও মিলিত হয় দুটি দেহ, তারা দুইজন হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে। তো গাইস, গল্পটা এইখানে রেখে দিলাম। তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর নেক্সট গল্প আমার রেডি, ওই গল্পটা কিন্তু এটার থেকেও আরো বেশি ইন্টারেস্টিং। আমি জানি ওইটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী গল্পে।